সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। কালকে আমাদের প্রথম ক্লাস ছিল। যারা জয়েন আসছিলেন তারা তো ক্লাস লেকচার শুনতে পাইছেন, দেখতে পাচ্ছেন। আর যারা গত ক্লাসে জয়েন করতে পারেন নাই বা ভিডিওটা পান নাই, ভিডিও আমি আসলে এখনো শেয়ার করি নাই, আজকে রাত্রে শেয়ার করে দেবো। এখনকার ক্লাসটা এবং দ্বিতীয় ক্লাসটা দুইটাই, মানে আগের ক্লাসটা আর এখনকার ক্লাস দুইটাই। আচ্ছা। কালকে আমরা কি শিখছিলাম? যদি একজন একটু রিপিট করতেন ভালো হতো, কারণ অনেকেই জয়েন করতে পারেনি কালকে। একজন বলুন, সমস্যা নেই, একজন বলুন যে কালকে আমরা কি কি শিখছিলাম। আচ্ছা ভাই, আমরা মনে হয় কালকে হচ্ছে বেসিক তথ্যগুলা জানছিলাম। জি জি, বেসিক তথ্যের মধ্যে আপনি বলুন যে আসলে দুইটা জিনিস বলবেন। আপনার একটা হচ্ছে, আপনি বলুন অ্যামাজনের বিজনেস পলিসিটা একটু বলুন, যে অ্যাকাউন্ট কেন সাসপেনশন করে আর কোন বিষয়গুলো মানা দরকার আমাদের, এই সম্পর্কে একটু বলুন আপনি। আচ্ছা ভাই, অ্যাকাউন্ট সাসপেন্ড করে এটা হচ্ছে হোলসেলের ক্ষেত্রে যদি আমরা অথরাইজড সেল মানে অথরাইজড যে ডিস্ট্রিবিউটর আছে বা ব্র্যান্ডের থেকে যদি আমরা প্রোডাক্টটা না দিই, তো সেক্ষেত্রে তারা একটা আইপি ক্লেম দিতে পারে, যে কারণে আমাদের হচ্ছে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়। এটা একটা কারণ আছে। আর কিছু রুলস আছে ভাইয়া। ইসের আপনি যে রুলস গুলা বলছিলেন, রুলস গুলা সঠিক মানে আমি লাস্টের দিকে জয়েন করছিলাম তো ওইরকম ভাবে ক্যাচ করতে পারতেছি না। আচ্ছা, কে বলতে পারবেন ভাই, একটু কাইন্ডলি বলেন। হ্যাঁ। এখানে ভাই আমাদের ওই যে অথেন্টিক সাপ্লায়ার থেকে আমাদের প্রোডাক্ট নিতে হবে, যে আমাকে মেমো দিতে পারবে বা অথরাইজেশন দিতে পারবে। তারপরে হলো ভাই, আমরা কোনো কপি প্রোডাক্ট সেল করতে পারবো না। তো এগুলি আর কি গতকালকে বলা হয়েছিল যে এগুলা করলে বা অথরাইজড ডিস্ট্রিবিউটরের কাছ থেকে প্রোডাক্ট না নিলে আমাদের হলো যে সেকশন 3 তে আমাদের আইডি চলে যেতে পারে। আহ, জি জি। আর কে জয়েন ছিলেন কালকে? আহ এখন কে বলছেন, জিয়াউল ভাই আমি ছিলাম। বলছেন? জি 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 ভাই। আচ্ছা। জি, আমি বলবো। জি জি, বলেন একটু, কারণ এটা সবারই জানা উচিত, অ্যামাজনের বিজনেস পলিসিটা সবার জানা উচিত অবশ্যই। আমি আরো পলিসি আছে, আমি জাস্ট বেসিক পাঁচটা তুলে ধরছি, মানে এগুলোই মেন, ওই পাঁচটাই বলেন। অ্যামাজনের আমরা প্রথমে অ্যামাজনের ফুল যেটা অ্যামাজন এফবিএ, অ্যামাজন এফএমবিএম এটা জানলাম। তারপরে যে আপনার হোলসেল, যেটা আমরা যে কোর্সটা করতেছি, যেটা অ্যামাজনের হোলসেল বিজনেস, ওটা জানলাম। তারপরে এলএলসি লিমিটেড কোম্পানি, যেটা আমরা কিভাবে খুলতে হবে বা কোন এরিয়াতে। তারপরে ইএন বা বিভিন্ন জিনিস আছে, ওটা কি কি লাগবে ওটা সম্বন্ধে জানলাম কালকে অ্যামাজনের ইয়ার জন্য। তারপরে অ্যামাজন সেলার সেন্টার সম্বন্ধে জানলাম, যেটাতে কি কি করতে হবে, পরে আমরা সামানগুলো আইটেম গুলো কোথা থেকে কালেক্ট করতে হবে, হোলসেল যে ব্র্যান্ডেড সামানগুলো, যে আইটেম গুলা ওগুলা সম্বন্ধে জানলাম আমরা। তারপরে প্রোডাক্ট সার্চিং, প্রোডাক্ট সোর্সিং, রিচার্জ, প্রোডাক্ট লিস্টিং, এগুলো বেসিক তথ্যগুলো আমরা কালকে জানছি। তারপর প্রোডাক্টের বিভিন্ন টুলস, এগুলো একটু আমাদেরকে হালকা আইডিয়া দিচ্ছে। আর কোন কোন এরিয়াতে খুলতে হলে কত টাকা লাগবে বা কিরকম আইডিয়া আসবে অ্যামাজন এই এলএলসিটার জন্য, কোম্পানির জন্য, ওটা সম্বন্ধে জানলাম একটু। হুম, জি ভাই, ধন্যবাদ, ভালো বলছেন। বিজনেস পলিসিটা আর একজন বলুন দয়া করে। হ্যালো, শুনতেছেন? তো ভাই আরেকটা কথা বলছিলেন যে আমরা যাতে অন্য কারো প্রোডাক্ট না সেল যেন না করি। যে ধরেন একজন যে বিজনেস করতেছে অ্যামাজনে, সে বললো যে ভাই আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেল করেন, সেগুলো যেন আমরা না করি, তাহলে আর কি আমাদের আইডি চলে যেতে পারে। আরেকটা জি। আরেকটা জিনিস, ওই বিজনেস পলিসির ভিতরে কপি সেলটা করা যাবে না। আহ, পরে আবার আনঅথরাইজড থেকে প্রথম স্টার্টিং এ সেল করা যাবে না। আপনার রিটেলারের প্রোডাক্ট গুলো সেল করা যাবে এগুলো না।
ফেসবুক এখন পাইছো আমি, ওই যে ফেসবুক পায় না। পরে আবার আপনার ওই বিজনেস অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট যেটা, ওইটা আপনার নিজেরটা ইউজ করতে হবে, অন্যটা ইউজ করা যাবে না। জি জি জি। এগুলো আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ। আমি আমি ক্লিয়ার করে বলি ভাই। প্রথমত হচ্ছে গিয়ে কপি প্রোডাক্ট সেল করা যাবে না। জি জি। তারপর হচ্ছে গিয়ে আনঅথরাইজড ডিস্ট্রিবিউটর যারা আছে তাদের থেকে কখনো পারচেস করা যাবে না, কারণ তাদের ইনভয়েসগুলো একসেপ্ট হয় না অ্যামাজনে। হুম হুম। তারপর আরেকটা হচ্ছে গিয়ে ব্র্যান্ড পারমিশন ছাড়া কখনোই প্রোডাক্ট সেল করা যাবে না, কারণ ব্র্যান্ড পারমিশন না নিলে তখন একটা আইপি কমপ্লেন দিয়ে পুরো আমাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট যে আছে সব ভ্যানিশ করে দিবে। তারপরে হচ্ছে গিয়ে অন্য কোনো রিটেলার থেকে কোনো প্রোডাক্ট কিনা যাবে না, লাইক হচ্ছে গিয়ে যে ইবে, তারপরে আরো কিছু কিছু অ্যামাজনের মতো যেসব রিটেলার সাইটগুলো আছে ওইখান থেকে প্রোডাক্ট এনে সেল করা যাবে না। আর আরেকটা হচ্ছে গিয়ে অবশ্যই নিজের বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট বা এরকম কিছু একটা বলেছিলেন, হ্যাঁ, অলওয়েজ হচ্ছে গিয়ে পার্সোনাল বিজনেস অ্যাকাউন্ট থেকে সব ধরনের অর্ডার থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু করতে হবে। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি সম্পূর্ণই বলতে পারছেন। আর সবাইকে ধন্যবাদ, যারা বলছেন তারাও ভালো বলছেন। আচ্ছা, ঠিক আছে, আজকে মূল ক্লাসটি শুরু করি। আচ্ছা, আজকে আমরা শিখব যে কিভাবে আপনি আপনার এলএলসি করবেন। এলএলসিটা কোথা থেকে করবেন, বা যে আপনাকে এলএলসি করে দিছে, আপনার এলএলসিটাকে সে কি আসলে আপনাকে করে দিছে না আপনার সাথে প্রতারণা করছে। ঠিক আছে, আমরা আজকে এলএলসি নিয়ে শিখবো। এলএলসি করতে কি কি লাগে, কোন ওয়েবসাইটটা আপনার অথেন্টিক বেস্ট আমাদের একটু লো প্রাইসে দেবে, আর আমরা প্রতারিত হব না। ঠিক আছে, প্রতারিত হব না, নিশ্চিন্তে কিনতে পারবো। ঠিক আছে। আচ্ছা, প্রথমে জেনে নেই যে একটু সংক্ষেপে যে এলএলসি করতে কি কি লাগে। এলএলসি করতে শুধুমাত্র আপনার পাসপোর্ট লাগবে, কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক স্টেটমেন্ট কোনো কিছুই লাগবে না। শুধুমাত্র পাসপোর্ট, অন্য আর কোনো কিছু প্রয়োজন নেই। পাসপোর্টটা কিসের জন্য? আপনার সমস্ত নেম ইনফরমেশন একদম কারেক্টভাবে সাবমিশন করার জন্য, যেন কোনো ভুল ভ্রান্তি না হয়। আর এলএলসি করতে গেলে যে বিষয়গুলো দেখা দরকার সবার আগে, আচ্ছা আমি আরেকটা স্লাইড করে নিতেছি, সেখানে লিখতেছি। আমার স্লাইডটি কি দেখা যাইতেছে? হ্যালো? জি জি জি, দেখা যাচ্ছে। আচ্ছা, সবার আগে দরকার, আচ্ছা আমি সবগুলো লিখতেছি। এলএলসি করার আগে আপনি আপনার বিজনেস নেমটা চয়েস করে নেবেন। ঠিক আছে, বিজনেস নেমটা আমি একটু পয়েন্ট আকারে লিখতেছি। বিজনেস নেম, একটা বিজনেস নেম অবশ্যই চয়েস করবেন, ইউনিক। অনেকে নিজের নাম দিয়ে খোলে, আহ, নিজের নাম দেওয়া ভালো, তবে তার চেয়ে ভালো হয় যদি একটা ইউনিক নাম দিতে পারেন। ঠিক আছে, যদি একটা ইউনিক নাম দেন ওই ক্ষেত্রে আপনার ব্র্যান্ড অ্যাপ্রুভালের ক্ষেত্রে বা স্টোরেজ সেলের ক্ষেত্রে একটু ভূমিকা পালন করে, খুব বেশি করে যে তা না, তবে একটু এক্সট্রা ভূমিকা পালন করা সেলের ক্ষেত্রে, এমনকি ব্র্যান্ড অ্যাপ্রুভালের ক্ষেত্রে। আপনারা হয়তো দেখছেন যে তেমো বা অ্যামাজন বা নুন বা দারাজ, কেউ কিন্তু নিজের নাম ব্যবহার করে না, কিংবা আলিবাবা, যত প্রতিষ্ঠিত ই কমার্স ওয়েবসাইট আছে, কেউ কি তাদের নিজের নাম ব্যবহার করছে? না, ইউনিক ছিল সবার। না ভাই। হ্যাঁ, সবারই ইউনিক। আপনারাও চেষ্টা করবেন যেন আপনার বিজনেস নেমটা ইউনিক হয়। ঠিক আছে। আহ তারপর আপনাকে কি দেখতে হবে, যে আপনার একটা রেজিস্টার্ড এজেন্ট, যারা নিজে নিজে করবেন আর কি, এটা তাদের জন্য। যদি কোনো আহ, কি বলে, কোনো একটা পার্সনকে দিয়ে করান বা কোনো একটা ওয়েবসাইট থেকে, সেক্ষেত্রে আপনার এত কিছু দেখতে হবে না। আপনি জাস্ট বিজনেস নেমটা বলে দিবেন, বাকি সবকিছু ওরা করে দিবে আপনার হয়ে। ঠিক আছে, তারপর আমি একটু বেসিক ধারণা দিতেছি আপনাদের সুবিধার্থে। আচ্ছা, দ্বিতীয় যে জিনিসটা, আপনার লাগবে একটা রেজিস্টার্ড এজেন্ট। ঠিক আছে।
আপনার একটা রেজিস্টার্ড এজেন্ট লাগবে। দ্বিতীয়ত আপনার বিজনেস নেমটা চয়েস করলেন, তারপর লাগবে আপনার রেজিস্টার্ড এজেন্ট। ভাই তৃতীয় বুঝবো নম্বর। কিভাবে যে ও রেজিস্টার্ড এজেন্ট কি এজেন্ট না, এটা বুঝবো কিভাবে? চেক আচ্ছা করার কোনো ওয়ে আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনার যে রেজিস্টার্ড এজেন্টটা উনি একজন অবশ্যই আমেরিকান পার্সন হবে, ঠিক আছে? অবশ্যই আমেরিকান পার্সন হবে, কোনো বাংলাদেশি বা ফরেনার হলে চলবে না। আর রেজিস্টার্ড এজেন্টটা অবশ্যই সে রেজিস্টার্ড হতে হবে, ওই ব্যক্তি আমেরিকাতে। ওইগুলো আমি একটু দেখে দিচ্ছি পরের স্লাইডে। এখন কি কি লাগবে ওইটা আমি দেখে দিচ্ছি। আচ্ছা, রেজিস্টার্ড এজেন্ট, তারপর লাগবে আপনার মেল ফরওয়ার্ডিং সার্ভিসটা। ভাই মেল ফরওয়ার্ডিং সার্ভিসটাই তো ইউনিক অ্যাড্রেস, তাই না? না 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 না, আমি বলতেছি মেল ফরওয়ার্ডিং সার্ভিসটা হচ্ছে আপনার এলএলসিটা ফরমেশন করার পর, বা এলএলসির যত ডকুমেন্ট গুলো থাকে বা কোনো তথ্য, বা আপনার আইআরএস থেকে আহ, কোনো ইনফরমেশন যদি বা নোটিশ থাকে, সেটা আপনার রেজিস্টার্ড এজেন্টে যাবে। ওই রেজিস্টার্ড এজেন্ট আপনাকে মেল ফরওয়ার্ড করে দিয়ে দিবে, ওইটাই হচ্ছে মেল ফরওয়ার্ডিং। মানে আপনার এলএলসিও যদি হয়, ওই ক্ষেত্রে সমস্ত ডকুমেন্ট আপনার রেজিস্টার্ড এজেন্টে যাবে। ওই এজেন্ট আপনাকে ওই ইমেলগুলো ফরওয়ার্ড করে দেওয়া হবে, যার নামই মেল ফরওয়ার্ডিং। সাউন্ড হইতেছে কার, একটু মিউট করে নেন দয়া করে। আচ্ছা, চতুর্থ নাম্বারে আমাদের প্রয়োজন হচ্ছে আপনার ইউনিক বিজনেস অ্যাড্রেস। বিজনেস অ্যাড্রেসটা ইউনিক কিনা তাও আমি দেখাচ্ছি একটু পর। ইউনিক বিজনেস অ্যাড্রেস। আচ্ছা, এই এই তিনটা হচ্ছে সর্ব সবার আগে লাগবে আমাদের। আপনি এলএলসি ফরমেশন করার আগে আপনাকে অবশ্যই বিজনেস নেমটা আগে চয়েস করতে হবে। তারপর আপনার মাথায় রাখতে হবে একটা রেজিস্টার্ড এজেন্ট, সে অবশ্যই আমেরিকান পার্সন হতে হবে, এবং তার রেজিস্টার্ড একটা অফিস বা কি বলে এজেন্সি থাকতে হবে, হ্যাঁ। আর মেল ফরওয়ার্ডিং সাবস্ক্রিপশনটা আপনার লাগবে। আপনার গভর্নমেন্টের যত মেইল আছে বা নোটিশ আছে তার জন্য আপনাকে ফরওয়ার্ড করে দিতে পারে। তারপর কি লাগবে আপনার ইউনিক বিজনেস অ্যাড্রেস। ইউনিক বিজনেস অ্যাড্রেস। মিস্টেক হতেছিল না, একটু ভাই পিসি কাজ করতেছে না। ভাই এক্ষেত্রে আমেরিকান ফোন নাম্বার দরকার নেই? না না না, এই ক্ষেত্রে কোনো দরকার নেই। এখানে আপনার ফোন নাম্বার লাগবে না। ও হ্যাঁ, আমি একটা কথা বলতে ভুলে গেছি। আপনাদের এইগুলো করার আগে আপনার ইমেলটা লাগবে। একটা পার্সোনাল জিমেল ব্যবহার করবেন, গুগলের ব্যবহার করবেন। আহ, অন্য কোনো যদি প্রফেশনাল ইমেল কারো আগের থেকে থাকে ওইটা করতে পারেন, তবে আমার মতে গুগলটা বেস্ট আর কি। একটু সেফ মনে হয় আমার কাছে, কারণ গুগল তো কখনো কারো তথ্য কারো কাছে শেয়ার করে না বা পাচার করে না। আর আপনার যদি কোনো একটা ইউনিক যদি থাকে নিজের প্রফেশনাল ইমেল নিতে পারেন, তবে অন্যের শেয়ার কোনো ইমেল ব্যবহার করবেন না এক্ষেত্রে। আহ বুঝতে পারছেন? হ্যালো? জি ভাই, বুঝতে জি হ্যালো? ভাই, বুঝতে পারছি। এখন কি কি লাগবে আমি জাস্ট ওইগুলো শিখাইতেছি, আর কোথায় ফরমেশন করবেন, কোথা থেকে আপনার এলএলসি অর্ডার প্লেস করবেন, কত ভাই খরচ। ইউএস বেসড ইমেল বানাইয়া যদি দেয় তো সমস্যা হইবো? না, সমস্যা নাই ওই ক্ষেত্রে। আপনি যে কোনো ইমেল ব্যবহার করতে পারেন, তবে গুগলটা বেস্ট আর কি আমার মতে, কারণ ভালো সার্ভিস দেয়। আপনি ব্যবহার করতে পারেন, যে কোনো ইমেল ব্যবহার করতে পারেন, তাতে কোনো বাধা নেই। ওইটা কেন লাগবে, আপনার ওই রেজিস্টার্ড এজেন্টে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। যে অ্যাকাউন্টে আপনি লগ ইন করে আপনার বিজনেস ওয়েবসাইট বিজনেসের সব কিছু দেখতে পারবেন। আচ্ছা, এখানে গেল এলএলসি ফরমেশন করার সময় আমাদের, মানে প্রথম দিনে যে তিনটা জিনিস লাগে, সবার আগে বিজনেস নেমটা চয়েস করে নেবেন, একটা রেজিস্টার্ড এজেন্ট হায়ার করতে হবে, মেল ফরওয়ার্ডিং সাবস্ক্রিপশন নিতে হবে, আর ইউনিক বিজনেস অ্যাড্রেসটা লাগবে। আচ্ছা, বিজনেস অ্যাড্রেস ইউনিক কিনা সেইটা কিভাবে চিনবো? আচ্ছা, একটুখানি আমি আপনাদের একটা, আচ্ছা আমি ওইটা ওয়েব পোর্টালে লগ ইন করে দেখাবো।
আচ্ছা, তারপর কি দরকার 5 নম্বরে? 5 নম্বরে হচ্ছে আমাদের এলএলসিটা ফরমেশন করবে। আপনি জাস্ট এই 3টা বিষয় খেয়াল রাখবেন যে আপনার রেজিস্টার্ড এজেন্ট, মেল ফরওয়ার্ডিং, ইউনিক বিজনেস অ্যাড্রেস অ্যাক্টিভেট কিনা। আপনি যখনই এলএলসি ফরমেশন করবেন এই 3টাই আপনাকে আগে দেয়া হবে। আর এই 3টার পর আপনার এলএলসিটা ফরমেশন হবে। এলএলসিটা যখন ফরমেশন হবে তখন আপনার এলএলসি যদি অ্যাকসেপ্ট হয় আর কি, মানে আইআরএস যদি আপনার এলএলসিটা অ্যাকসেপ্ট করে আপনার বিজনেস নেমটা, তাহলে আপনাকে আর্টিকেল অফ অর্গানাইজেশন লেটার দেবে। আর্টিকেল অফ অর্গানাইজেশন লেটার। পিসি কাজ করতেছে না কেন? এটা কয়দিন লাগবে পাইতে ভাই? আর্টিকেল অফ অর্গানাইজেশন লেটার খুব দ্রুতই চলে আসে, এটা সময় নেয় না আপনার। 5 to 7 বিজনেস ডেতে চলে আসে। আর ওয়াইমিং ইন এ ভাই টোটাল সাথে সাথে দিয়ে দেয়। ওয়াইমিং এ আপনি ইয়ে করলে যখন আপনি ইনপুট দিবেন আপনার সব ইনফরমেশন তখন সাথে সাথেই দিয়ে দেয়। ভাইয়া আমি অ্যাভারেজের কথা বলছি। কিছু কিছু স্টেটে আরো বেশি সময় লাগে, আর কিছু কিছু স্টেটে খুব দ্রুত আসে। আচ্ছা, আমার পিসি মনে হয় হ্যাং করতেছে। আচ্ছা, মাউস কি নড়তেছে দেখা যাইতেছে? না নড়ে না, ভাই মাউস নড়ে নড়তেছে না। না। নড়ে না। কি করা যায়? বাসু ভাই, জি জি। এই আর্টিকেল অফ অর্গানাইজেশন এটা মূলত কি ভাই? এটার কাজ কি? জি জি। মানে আর্টিকেল অফ অর্গানাইজেশন বা এটার কাজ কি মূলত? এটা কি জন্য? আপনার বিজনেস মডেলটা কিসের উপর ভিত্তি করে চলবে, ঠিক আছে? প্রতিষ্ঠানটি কোন বিজনেস কোডে চলবে বা কি ধরনের বিজনেস পরিচালনা করবে, বুঝতে পারছেন? মানে বিজনেসটা একটা স্টেপ সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই একটু অপেক্ষা করেন, আমার পিসিটা একটু স্লো হয়ে গেছে। কি করব, রেস্টার্ট মারবো? একটু সময় দেন, পিসিটা একটু। ভাই জুম রেসপন্স করতেছে না, একটু সময় দেন। পিসি সমস্যা না, জুম রেসপন্স করতেছে না। আমরা কি সময় বের হয়ে আবার রিজয়েন করবো ভাই? মেবি না না, কতদিন লাগবে? আপনাদের ওইখানে সমস্যা নেই, সমস্যা আমার এখানে। আমার অ্যাপে আপনার জুমটা রেসপন্স করতেছে না। পেইড ভার্সন, তারপরও কেন রেসপন্স করতেছে না বুঝতেছি না। আচ্ছা, আমি আপনাদের একটু বের হন, আমি পিসিটা ক্লোজ করে রেস্টার্ট দিয়ে আবার জয়েন হইতেছি, ঠিক আছে? ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা।
আম, ভাই আপনারা শুনতেছেন সবাই? হ্যাঁ, শুনতেছি। সরি ভাই, ওই আমার পিসির জন্য এমন হয়েছে, জুমের সমস্যা, না পিসি হ্যাঁ হয়ে গেছিল। আচ্ছা, আচ্ছা, যে জায়গায় যে জায়গায় ছিলাম, আহ, আমাদের রেজিস্টার্ড এজেন্ট মেল ফরওয়ার্ডিং ইউনিক বিজনেস অ্যাড্রেস লাগবে। তারপর আমাদের দেবে আর্টিকেল অফ অর্গানাইজেশন। আমার লেখা কি ভাই শেয়ার এই হইতেছে? শিটটা কি আপনি দিয়ে দিবেন আমাদেরকে? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, যখন আপনার এলএলসিটা ফরমেশন করা হবে, তারপর আপনার আর্টিকেল অফ অর্গানাইজেশন লেটার পাবেন, ঠিক আছে? আর্টিকেল অফ অর্গানাইজেশন লেটার হয়ে যাবে না, আপনার এলএলসিটা ফর্ম হয়ে গেছে, আপনার এলএলসি হয়ে গেছে, ঠিক আছে? আর্টিকেল অফ অর্গানাইজেশন লেটারে যদি চলে আসে আপনার এলএলসি হয়ে গেছে, কিন্তু আপনি বিজনেস করতে পারবেন না। আরো দুইটা জিনিসের প্রয়োজন, আমি বলতেছি। একটা আহ, হইছে আমি বলি ভাই EIN, আর একটা কি হ্যাঁ, আমি একটা জানি আর কি। ইয়ান ঠিক বলছে। আর একটা ইয়ান, আরেকটা কি বলেন, আমি বলছিলাম গত ক্লাস। আমি দিলাম না। আচ্ছা, রিসেল ভাই সার্টিফিকেট। ইএএন হ্যাঁ হ্যাঁ, লাগবে আর হলো রিসোর্স সার্টিফিকেট লাগবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট মেবি। জি জি জি। আচ্ছা, ইআইএন হচ্ছে আপনার এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, বুঝতে পারছেন? এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নাম্বার আমি লিখে দিতেছি, এটা একটু মাথায় রাখবেন। আর এই ইআইএন মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এমপ্লয়ার এমপ্লয়ার IMPLOYR এমপ্লয়ার আইডেন্টিফিকেশন এমপ্লয়ার আইডেন্টি নাম্বার। নাম্বার। স্পেলিং তো ঠিক আছে। ও সরি, ই হবে। আচ্ছা, আপনার আর্টিকেল অফ অর্গানাইজেশন লেটার আসার পর আমাদের প্রয়োজন হবে ইআইএন, এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। তারপর আমাদের আপনার যদি ইআইএন চলে আসে, আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনার বিজনেস স্টার্ট করার জন্য রেডি। কিন্তু আপনার ট্যাক্স এক্সেম্পশন হবে না, ট্যাক্স থেকে আপনি বাঁচতে পারবেন না। আর ট্যাক্স থেকে বাঁচার জন্য আপনার রিসেল সার্টিফিকেট বা সেলার পারমিট হিসেবেও আমরা চিনি, আপনার রিসেল সার্টিফিকেট। বুঝতে পারছেন, একটা এলএলসির এই পাঁচ ছয়টা জিনিস, ঠিক আছে? এই ছয়টা, এই যে দেখতে পাচ্ছেন, এই ছয়টা হচ্ছে মেইন। অবশ্যই এই ছয়টা আপনার থাকতে হবে: আপনার রেজিস্টার্ড এজেন্ট, মেল ফরওয়ার্ডিং, ইউনিক বিজনেস অ্যাড্রেস, আর্টিকেল অফ অর্গানাইজেশন লেটার, ইআইএন, রিসেল সার্টিফিকেট। আপনার যদি আহ, এই ছয়টা থাকে, মনে করবেন যে আপনার এলএলসিটা পরিপূর্ণ 100% অ্যাকিউরেট, ঠিক আছে? কোনো সমস্যা নাই। আর এখন আসি যে রেজিস্টার্ড এজেন্ট কোথা থেকে নেব বা কোথা থেকে হায়ার করব বা আমরা। ভাই জি জি, আরেকটা বলেন। জিনিস লাগবে না, বিওআই রিপোর্ট? হ্যাঁ, আচ্ছা, ওইটা এখন না ভাই। বিওআই রিপোর্টটা হচ্ছে আপনার এলএলসি হয়ে গেছে, তারপর ওই রিপোর্টটা সাবমিশন করা লাগে, ঠিক আছে? গভর্নমেন্ট এটা রাখছে যেন কোনো ক্রাইম না হয় বা কোনো আনঅথেন্টিক পারসন বিজনেসটা ওইভাবে পরিচালনা করতে না পারে, ইলিগেল অ্যাক্টিভিটিতে যেন জড়াইতে না পারে। ওইটা আমরা শিখবো, আমি শিখিয়ে দেবো, সবাই শিখতে পারবেন। অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেয়া আছে, একদম পানির মতো, যে কেউ দেখলে নিজে নিজে বই রিপোর্ট করতে পারবেন। ওই ক্ষেত্রে আপনার $20 to $30 বেঁচে যাবে, কারো কাছে যেতে হবে না। আচ্ছা, এলএলসির মধ্যে কি কি থাকা প্রয়োজন, সবাই কি বুঝতে পারছেন এখন? হ্যালো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা,
তারপর আরো বেশ কিছু বিষয়ের প্রয়োজন আছে, আমি সেগুলো একটু মেনশন করে দেই। আপনার অবশ্যই ইউএসএ ফোন নাম্বার লাগবে, ঠিক আছে? আমি আরেকটা আচ্ছা, স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা জি, যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা। যার এখানে সাউন্ড হয় একটু মিউট করে নিন দয়া করে। তারপর আপনার প্রয়োজন হচ্ছে ইউএসএ ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ ঠিক আছে। নর্মাল ব্যাংক হলে হবে না, আপনার অবশ্যই ইউএসএ বিজনেস ব্যাংক হতে হবে। পার্সোনাল কোনো ব্যাংক না, ইউএসএ তে পার্সোনাল ব্যাংক হয়, ইউএসএ বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট, বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট। আর ভাই ব্যাংক অ্যাকাউন্ট, পেওনিয়ার হলে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেওনিয়ারও, পেওনিয়ার দুইটা অপশন, একটা পার্সোনাল আর একটা হচ্ছে বিজনেস, হ্যাঁ অবশ্যই বিজনেস মানে হবে। ওইটাও পেওনিয়ার বিজনেস অ্যাকাউন্ট লাগবে ওইটাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটার চার্জ কত ভাই? আহ, আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন ফ্রি, কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে আপনার $100 ডিপোজিট করতে হয়। আর আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হওয়ার 2 থেকে 3 দিন বা 7 দিন, এক একজনের এক এক সময় চার্জ করে, সেটা আপনার মানে প্রথম বছরের জন্য 29 পয়েন্ট, ধরেন $30 আর কি, আপনার চার্জটা কেটে নেবে, ঠিক আছে? আপনার কি লাগবে তারপর? ইউএসএ বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট। আপনার ক্রেডিট কার্ড তো অবশ্যই লাগবে। আহ, তার আগে সরি, এটা দ্বিতীয় নম্বরে হবে। তার কত আগে বছরের প্রয়োজন, জন্য? এখানে আপনার ইউএসএ ফোন নাম্বারটা, হ্যাঁ আপনার ইউএসএ ফোন নাম্বার। আলামিন আলামিন ভাই, কাইন্ডলি মিউট করে নেন ভাই। আচ্ছা, আপনার ইউএসএ ফোন নাম্বার। আচ্ছা ভাই, এই যে অনেকে, পেওনিয়ারের এই অ্যাকাউন্ট দিয়ে ডিস্ট্রিবিউটরকে পেমেন্ট করা যাবে এটা দিয়ে? হ্যাঁ হ্যাঁ 100% কোনো ইস্যু নাই। আর পেওনিয়ার যে শুধু আপনার পেওনিয়ার ক্রেডিট কার্ড দিয়ে করবেন তা না, আপনি ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করতে পারবেন, ওয়ার্ল্ড ওয়াইড আপনি ট্রান্সফার করতে পারবেন, কোনো ইস্যু নেই। আপনি যদি মনে করেন যে বাংলাদেশের যে কোনো ব্যাংকে, তাও আপনি পারবেন। তবে ওই ক্ষেত্রে আপনার ব্যাংকটা অ্যাক্টিভ করে নিতে হবে, যে অ্যাকাউন্টে আপনি টাকাটা পাঠাবেন। যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারবেন, কোনো সমস্যা নেই। ফাসিল ভাই, আমার এখানকার অ্যাকাউন্ট থেকে পিওনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যাবে কিনা? না 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 না, ওই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, করা যাবে না ভাই। এই ভুলটা অনেকেই করে, যে নিজের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে পেওনিয়ারে ট্রান্সফার করার চেষ্টা করে, এটা কখনোই করা যাবে না। ওই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে পেওনিয়ার, সময় নেবে না। আপনার একদিনের মধ্যে, এমন একদিন কেন, এমনও দেখা গেছে 30 মিনিটের মধ্যেই আপনার ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। কখনোই পেওনিয়ার তাহলে আমি অ্যাকাউন্টে, পিওনারের টাকা ঢুকাবো কিভাবে ভাই? ডিপোজিট আচ্ছা, করবো কিভাবে ভাই? হ্যাঁ। ডিপোজিট কিভাবে করবেন, ওই ক্ষেত্রে আপনি অন্য একটা পেওনিয়ার অ্যাকাউন্ট, যারা ফ্রিল্যান্সিং করে বা যাদের কাছে পেওনিয়ার অ্যাকাউন্ট আছে, তাদের প্রয়োজনে সেল করে দিবে, বা তাদের থেকেও আপনি নিতে পারেন বিনিময়ের দ্বারা। আপনি তাকে বাংলাদেশি কারেন্সিতে বা যে দেশে থাকেন ওই দেশের কারেন্সিতে দিয়ে দিলেন, সে আপনাকে ট্রান্সফার করে দেবে। আবার অনেক সার্ভিস প্রোভাইডার আছে যারা ডলার সেল করে, তাদের থেকেও আপনি নিতে পারেন। তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু ভেরিফাই করে নিতে হবে, বা কনফার্ম হয়ে নিতে হবে সে আপনাকে আসলে পেওনিয়ার থেকে ট্রান্সফার করবে কিনা, বা অন্য কোনো একটা বিজনেস অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করবে কিনা, এটা নিশ্চিত হতে হবে। আচ্ছা, আর যে ইউএস এর যে কোনো বিজনেস অ্যাকাউন্ট থেকে তো করলে হবে, তাই না? হ্যাঁ, ইউএসএ বিজনেস অ্যাকাউন্ট থেকে করতে পারবে, সেক্ষেত্রে সমস্যা না। ভাই পেওনিয়ার পার্সোনাল থেকে করতে পারবে নাকি পেওনিয়ার বিজনেসই লাগবে? না না, পেওনিয়ার পার্সোনাল থেকেও করা যায়, কোনো সমস্যা নেই। বা ইউএস এর যে কোনো ব্যাংক থেকে কি করতে পারবে কিনা? ইউএস এর যে কোনো ব্যাংক, না শুধু বিজনেস ব্যাংক করতে হবে? পার্সোনাল ব্যাংক থেকে আমি করি নাই, এই বিষয়ে আমি 100% তথ্যটা দিতে পারতেছি না, তবে বিজনেস অ্যাকাউন্ট থেকে হয়ে যায়, ঠিক আছে। তবে যে তার মানে কি, বাংলাদেশের কোনো ব্যাংকের যদি ক্রেডিট কার্ড থাকে, সেই ক্রেডিট কার্ড থেকে কি পেওনিয়ারে ট্রান্সফার করা যাবে না? এটা থেকে একটু দূরে থাকাই ভালো, কারণ বাংলাদেশের যে ক্রেডিট কার্ডটা, এটা তো বিজনেস কার্ড না, এটা জাস্ট একটু ডুয়েল কারেন্সি করে নেয় অনেকে, কিছু পারচেসের জন্য বা শপিং এর জন্য। আসলে পেওনিয়ার ওইভাবে অ্যাকসেপ্ট করে না।
পেওনিয়ার দুইটা বিষয়ে অ্যাকসেপ্ট করে, একটা হচ্ছে পেওনিয়ার টু পেওনিয়ার, একদম নিশ্চিন্তে ট্রান্সফার করতে পারেন, আর দ্বিতীয়ত হচ্ছে বিজনেস টু বিজনেস। তা আবার ব্যাংক ট্রান্সফার, ইমেল ট্রান্সফার না, ব্যাংক ট্রান্সফার করতে হবে। আর পেওনিয়ার থেকে পেওনিয়ার ইমেলের মাধ্যমে ট্রান্সফার হয়ে যাবে, জাস্ট সিম্পলি আপনার ইমেল নাম্বারটা দিলেন, ট্রান্সফার করে দেবে পেওনিয়ার। আর যদি ব্যাংক টু ব্যাংক মানে বিজনেস টু বিজনেস করেন, ওই ক্ষেত্রে কোনো ইস্যু নেই। আচ্ছা, এখানে আপনার কি লাগবে? ইউএসএ ফোন নাম্বার। আচ্ছা ভাই, একটা মিনিট। ইমেল ইমেলটা বুঝি নাই আসলে। ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার সেটা ঠিক আছে, অনলাইনে ট্রান্সফার করলে হবে না? অনলাইন ট্রান্সফার বলতে ভাই, আপনি যদি পেওনিয়ারে টাকা ডিপোজিট করবেন, আপনি দুইটা জায়গা থেকে নেবেন, পেওনিয়ার টু পেওনিয়ার বা পেওনিয়ার বিজনেস অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে? না, আচ্ছা ভাই, যেমন থার্ড পার্টি আমার কোনো ফ্রেন্ড ইয়ে আছে কাজ করে ইউএসএ, কিনা? এখন আমি যদি তাকে বলি যে আমার অ্যাকাউন্টে টাকাটা তুমি দিয়ে দাও, তখন সেক্ষেত্রে কি সমস্যা হবে কোন কোন ট্রান্সফার দিয়ে করে দিবে? দিলে? কোন দিয়ে দিবে, ইউএস কোন থেকে ব্যক্তি? আমার ফ্রেন্ড আছে ইউএসএ, তাকে যে হ্যাঁ, আমি হ্যাঁ। যদি বলি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও, সেক্ষেত্রে কি সমস্যা হবে? পার্সোনাল অ্যাকাউন্ট থেকে দূরে থাকবেন আপনারা, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে পেওনিয়ার অ্যাকসেপ্ট করে না। না না, পার্সোনাল সমস্যা নাই, বিজনেস অ্যাকাউন্টে করলাম, কিন্তু আপনি বললেন যে ইমেলের সমস্যা। ইমেল আবার এটা কোনটা? না, 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 ইমেলে সমস্যা বলতে আমি আপনাকে বলি, আপনার পেওনিয়ার টু পেওনিয়ার ইমেলের মাধ্যমে ট্রান্সফার হয়ে যায়। ওই ক্ষেত্রে আপনার ব্যাংক ইনফরমেশন বা কোনো কিছু দেয়া লাগে না, বুঝতে পারছেন? জাস্ট ইমেল নাম্বারটা হুম। ইনপুট করলেই পেওনিয়ারে, পেওনিয়ার সব কিছু অটোমেটিক নিয়ে নেয়। ও আচ্ছা, পেপ্যালের মতো। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার ইউএসএ ফোন নাম্বার, ইউএসএ বিজনেস অ্যাকাউন্ট উইথ ক্রেডিট কার্ড, তারপর লাগবে আপনার একটা বিজনেস ইমেল। বিজনেস ইমেল বা প্রফেশনাল ইমেল, যে যেভাবে চিনেন আর কি। আহ, আর আপনার একটা ই কমার্স ওয়েবসাইটও লাগবে। হোলসেলের ক্ষেত্রে ই কমার্স ওয়েবসাইট অনেকে মনে করে যে লাগে না, এটা লাগে, ঠিক আছে? ই কমার্স ওয়েবসাইট অবশ্যই লাগবে, কারণ ভালো ভালো ব্র্যান্ড আপনার যদি ওয়েবসাইট না থাকে আপনাকে পাত্তাই দেবে না। ই কমার্স ওয়েবসাইট, আচ্ছা, এই যে দেখেন এইখানে ইউএসএ ফোন নাম্বার, আপনার ইউএসএ ব্যাংক অ্যাকাউন্ট উইথ ক্রেডিট কার্ড, বিজনেস ইমেল, ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে? এই যে দেখেন এইখানে আপনার অ্যামাজন অ্যাকাউন্টটা কখন লাগে? আপনার এলএলসি ফরমেশন হয়ে গেছে, আর তারপর হচ্ছে আপনার বিজনেস ব্যাংক অ্যাকাউন্টটা হয়ে গেছে, তারপরে আপনার অ্যামাজন অ্যাকাউন্টটা করতে পারবেন, ঠিক আছে? কোনো সমস্যা নয়। অ্যামাজন অ্যাকাউন্টটা সবার শেষে, অনেকে মনে করে যে আমি একটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলে নেই যে কোনোভাবে, পরবর্তীতে এলএলসি করে এটা আপডেট করে নেব। এটা করতে না যাওয়াই ভালো আমার মতে, কারণ আপনার যেহেতু এলএলসি হইতেছে বা আপনি এলএলসি করতেছেন, ওই ক্ষেত্রে আপনি আপনার এলএলসি ডকুমেন্ট দিয়ে আপনার অ্যামাজন অ্যাকাউন্ট উইথিন 10 মিনিটের ভিতরে অ্যাক্টিভ করতে পারবেন, মানে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। আর ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের ক্ষেত্রে সময় নেয়, পরবর্তীতে আপডেট করতে গেলে আপনার এক্সট্রা সময় লাগে, আবার দুবার মানে দ্বিতীয়বার ভেরিফিকেশন করা লাগে। তাই আমরা একবারেই করব, দুইবারের চেষ্টা করব না। এলএলসিটা করে তারপর অ্যামাজন অ্যাকাউন্টটা সবার শেষে করব, বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাই, বাট আমার তো একটা একটা প্রশ্ন ছিল বাসির ভাই। জি, জি, বলেন। ধরেন আমার 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 পিয়নের অ্যাকাউন্টে আমার ধরেন কোনো সোর্স নাই বা আমার কোনো লিঙ্ক নাই টাকা, মানে ডলার ওইখানে ডিপোজিট করার জন্য, তখন আমি ওই ডলারটা ডিপোজিট করবো কিভাবে? ধরেন আমি কাউরে চিনি না, বা কিভাবে আহ, আমি বিশ্বস্ত সোর্স খুঁজে পাবো যে আমি এটা মানে এটার উপর আস্থা রাখা যায়? আচ্ছা, আপনি আমাদের থেকে নিতে পারেন, ঠিক আছে? এক, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি কোনো পরিচিত কোনো ব্যক্তি না থাকে বা কোথাও না পান, আপনি বিভিন্ন গ্রুপ আছে, বিশেষ করে অ্যামাজন অ্যাপি সেলার, অ্যামাজন হোলসেলার, এখানে কিছু অ্যাক্টিভ মেম্বার আছে, তাদের সহযোগিতা নিয়ে ভেরিফাইড যেই লোকগুলো আছে সেই ব্যক্তিগুলোর থেকে সহযোগিতা নিতে পারে। অবশ্যই ভেরিফাইড। আর ওই ক্ষেত্রে আপনারা একটু চয়েস করবেন কারা গ্রুপে দীর্ঘদিন ধরে আছে, কাদের প্রোফাইল লক না, বা পূর্বে তাদের সার্ভিস দেওয়ার রেকর্ড আছে, এইভাবে একটু ভেরিফাই করে নেবেন, নয়তো ধরা খাবেন। এই তো আমার থেকে একজন ভাই আপনার এলএলসি ফরমেশন করাইছে, উনি আমার থেকে ডলার নিছে, যথেষ্ট ডলার নিছে, প্রায় $1200 মতো। তারপর একজনের কাছে একজন অফার করছে যে ভাই আমি 121 টাকা করে সেল দিব,
আপনি নিতে পারেন। টাকা পে করে দিছে, পে করে দেওয়ার পর তার মোবাইলটাই বন্ধ করে দিছে, কারণ সেই লোকটা অথেন্টিক না, জাস্ট ওই কমে পাইছে, অফারে দেখে ওনাকে টাকা পে করে দিছে, পরবর্তীতে আর দেয় নাই। তাই এরকম খুব কমে যারা দেয় তাদের থেকেও একটু দূরে থাকবেন, প্রোফাইল লক থেকেও দূরে থাকবেন। আর যারা গ্রুপে নতুন কিংবা আপনি চেনেন না বা আপনার পরিচিত না, ট্রাস্টেড না, ওইরকম ব্যক্তি থেকে নেবেন না। আর ডলার আমাদের থেকেও নিতে ভাই পারেন, একদম সিম্পলি নিতে পারেন, কোনো সমস্যা নেই। ভাই বাইন্যান্সের যে P2P একটা মার্কেট প্লেস আছে, ওইখান থেকে কোনো সিস্টেম আছে কিনা ট্রান্সফার হ্যাঁ করার? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, করতে পারেন, ইজিলি করতে পারেন, বাইন্যান্স থেকেও বাইন্যান্স করা যায়। থেকেও করা যায় না? হ্যাঁ 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 দ্যাটস গুড। ওকে, মানে থ্যাংক ইউ। বাইন্যান্স থেকে ডলার নিয়ে সেটা কি পেনিয়ারে নেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেওয়া যায়, কোনো সমস্যা নেই। ওইটা শিখাবো ইনশাল্লাহ, ওইটাও শিখাবো, ওইটাও শিখিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এই যে দেখেন এইখানে আপনার এলএলসি ফরমেশন করার আগে আমাদের কি লাগবে? বিজনেস নেমটা চয়েস করতে হবে, তারপর রেজিস্টার্ড এজেন্ট, মেল ফরওয়ার্ডিং। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি ভাই। আচ্ছা, জি মেল দেখা যাচ্ছে। ফরওয়ার্ড, মেল ফরওয়ার্ডিং, ইউনিক বিজনেস অ্যাড্রেস, আর্টিকেল অফ অর্গানাইজেশন লেটার, তারপর লাগবে আমাদের ইআইএন, তারপর রিসেল সার্টিফিকেট, তারপর হচ্ছে ইউএসএ ফোন নাম্বার। ইউএসএ ফোন নাম্বারটা আপনারা আগেও নিতে পারেন, কোনো ইস্যু নয়। এটা আগে নিয়ে নিলেও চলে, বা পরেও নিতে পারেন। পরে বলতে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্ট করার আগে ইউএসএ বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, ক্রেডিট কার্ড তো অবশ্যই লাগবে। আর ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড কিভাবে ব্যবহার করবেন, কিভাবে ট্রানজ্যাকশন করেন, ওইটা নিয়েও একটা ক্লাস হবে, টেনশনের কিছু নয়। আর বিজনেস ইমেল, ইমেলও কিভাবে করতে হয়, ব্যবহার করা লাগে, টেমপ্লেট, সব কিছুই শেয়ার করা হবে ওয়ান বাই ওয়ান। হ্যাঁ, ক্লাস আছে অনেকগুলো, ক্লাস 50+ ক্লাস হবে, সবগুলো কিছু পেয়ে যাবেন। আপনার ই কমার্স ওয়েবসাইট লাগবে, আর অ্যামাজন সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট। আর ই কমার্স ওয়েবসাইট নিয়ে একটু বলি, যদি কারো ইনভেস্ট ভালো থাকে আপনারা চেষ্টা করবেন পেমেন্ট গেটওয়ে সহ একটা ই কমার্স ওয়েবসাইট নিতে, কারণ এই ক্ষেত্রে দেখা যায় কি, যদি আপনি আম, খুব ভালো একটা ব্র্যান্ড পাইলেন কিন্তু সে অনেক কিছু দেখে, সে দেখে আপনি গ্লোবাল সেলিং করেন কিনা, কিংবা আপনার ই কমার্সটা পেমেন্ট গেটওয়ে আছে কিনা, যদি ওই রকম কিছু ব্র্যান্ড হয় আর কি, তাহলে আপনাকে ই কমার্স ওয়েবসাইটটা যদি পেমেন্ট গেটওয়ে সহ থাকে আপনাকে ইজিলি অ্যাপ্রুভাল দিয়ে দিবে। কিছু কিছু ব্র্যান্ড, সব ব্র্যান্ড যে এত কিছু চেক করে তা না, তবে কিছু কিছু ব্র্যান্ড চেক করে। ওই ক্ষেত্রে যদি কারো ইনভেস্ট বেশি থাকে আর কি, আপনার এই $100 এক্সট্রা লাগবে রেগুলার প্রাইস থেকে। চেষ্টা করবেন যেন ই কমার্স, সরি, পেমেন্ট গেটওয়ে সহ ওয়েবসাইটটা নিয়ে নেওয়া যায়। আর অ্যামাজন সেলার সেন্ট্রাল অ্যাকাউন্টটা তখনই করবেন যখন আপনার এলএলসিটা সম্পূর্ণ সেট আপ হয়ে গেছে, আর আপনার যেই এলএলসি বেসড দিয়ে, মানে এলএলসি তথ্য দিয়ে আপনার যে ইউএসএ বিজনেস ব্যাংক অ্যাকাউন্টটা হবে, ক্রেডিট কার্ড হবে, সেখানে অবশ্যই $100 ডিপোজিট করবেন। আর পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করবেন না। আমি আরেকবার বলি, সবাই মনে রাখবেন, আপনার পেওনিয়ার বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে কেউ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কখনো ট্রান্সফার করবেন না। পার্সোনাল অ্যাকাউন্ট কোনগুলো, যদি বাংলাদেশের আপনার ডুয়েল কারেন্সিরও থাকে, ওই ক্ষেত্রেও আপনি একটু সতর্কতা অবলম্বন করবেন, একটু কষ্ট করে অন্য একটা পেওনিয়ার থেকে ট্রান্সফার করবেন। আর নয়তো যারা ডলার সেল করে তাদের থেকে ভেরিফাইড লোক থেকে নেবেন, এমন চেনেন না জানেন না ওই রকম লোক থেকে নেওয়ার দরকার নেই। অবশ্যই $100+ ডিপোজিট করবেন। যদি $100 নিচেও করেন ওই ক্ষেত্রেও পেওনিয়ার আপনার প্রবলেম করে। আর পার্সোনাল থেকে যদি করেন এক মুহূর্তে আপনার অ্যাকাউন্ট ওরা ডিসেবল করে দেবে। ঠিক আছে? আচ্ছা, এইখানে কোনো প্রশ্ন যদি থাকে একটু করেন। একটা ভাই কোশ্চেন আমার ছিল ভাই। আমার একটা প্রশ্ন আছে। জি জি, আতাউল ভাই বলেন। আহ এই যে পেউনের যেটা বললেন ভাই যে $100 ডিপোজিট করতে হয়, হ্যাঁ? তো হ্যাঁ 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 এখন ওইটা ডিপোজিট করার পর কয়েকদিন পর হচ্ছে গিয়ে পেওনিয়ারের যে পেমেন্টটা, যে $30 মতো যেটা, সেটা আবার কয়েকদিন পরে নিবে। হ্যাঁ হ্যাঁ, ওরা মানে 1 দিন থেকে 7 দিনের ভেতরে নিয়ে নেয়। আচ্ছা, তাহলে $100 যখন ডিপোজিট করবো ওইখান থেকে নেওয়ার পর তখন থাকবে $70। এরপরে যখন অ্যামাজন অ্যাকাউন্টটা খুলবো তখন অ্যামাজন আবার $40 চার্জ করবে, ওই সত্তর হ্যাঁ ডলার হ্যাঁ থেকেই তো কাটবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই $70 থেকে অ্যামাজন $40 কেটে নেবে যেদিন আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে। আচ্ছা আচ্ছা, মানে এক্সট্রা আমার কোনো আর ডিপোজিট করা লাগতেছে না, ওই $100 মধ্যেই পেওনিয়ারের পেমেন্ট, অ্যামাজনের পেমেন্ট দুইটাই হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আর আপনার পেওনিয়ারে অবশ্যই ওই রকম একটা অ্যামাউন্ট রাখবেন, যে অ্যামাউন্টটা আপনার সবগুলো অ্যাকাউন্ট থেকে ট্রানজেকশন করে, বিশেষ করে অ্যামাজন মানে ট্রানজেকশন করতে পারে, বিশেষ করে অ্যামাজন আর পেওনিয়ারের যেই চার্জটা, এই দুইটা মাথায় রাখবেন, অন্য কোনো চার্জ মাথায় রাখার দরকার নাই। অ্যামাজন যদি আপনার অ্যাকাউন্ট থেকে চার্জ কেটে নিতে না পারে, ওই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ওরা ডিঅ্যাক্টিভেশন করে দিবে, ঠিক আছে? আর যদি পেওনিয়ারও যদি তার চার্জ কেটে নিতে না পারে, আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দেবে। বুঝতে পারছেন? অবশ্যই পেওনিয়ারের এবং অ্যামাজনের যে দুইটা চার্জ $70 সবসময় রাখার চেষ্টা করবেন। আর পিওনিয়ার একবারই চার্জ করে আপনার ইয়ারলি যে চার্জটা মেনটেনেন্স বাবদ, ওইটা $30। আর অন্য আরেকটা চার্জ আছে, ওইটা পরে লাগে, ওইটা পরে বলবো আমি। আর অ্যামাজনের যে চার্জটা, এটা মান্থলি $40 অবশ্যই রাখবেন। আর চেষ্টা করবেন সবসময় যেন আপনার পিওনিয়ার অ্যাকাউন্টে মিনিমাম $70 থাকে, ঠিক আছে? তাহলে আপনার অ্যাকাউন্টে কোনো ইস্যু আসবে না, পিওনিয়ারও না, অ্যামাজনও না। আচ্ছা, আরেক ভাই কে যেন প্রশ্ন করতে চাইছিলেন, বলেন। আচ্ছা, পিওনিয়ার তো ইয়ারলি একটা অ্যামাউন্ট কাটবে তাদের চার্জ, হ্যাঁ, তাছাড়া হ্যাঁ, ট্রানজ্যাকশনের উপর, হ্যাঁ, যেমন হ্যাঁ। ধরুন আমি 3 মাসে এত এত অ্যামাউন্ট ট্রানজ্যাকশন করলাম, এটার উপর কোনো কমিশন নেবে তারা, এরকম কিছু আছে? এটা সীমিত, খুব বেশি না, এটা একদমই সীমিত। আচ্ছা, তাছাড়া পিওনিয়ারে তো আমাকে, তাহলে তো পিওনিয়ার দিয়ে আমাকে ডিস্ট্রিবিউটর বা হোলসেলার বা ব্র্যান্ডের সাথে ট্রানজ্যাকশন করতে হবে, হ্যাঁ, হ্যাঁ, সব টাকা আপনি আমার এখানে। ট্রানজেকশন করতে পারবেন, ওইখানেই থাকবে। আর পেওনিয়ারের টাকা রাখাও সেফ, আপনার অ্যাকাউন্ট যদি কোনো কারণে ডিঅ্যাক্টিভ হয়ে যায়, টাকা ফেরত পাবেন, সমস্যা হবে না। তবে ডিঅ্যাক্টিভ যাতে না হয় তার জন্য কিছু পলিসি আছে, ওইগুলো মেনে চলবেন। আর কখনোই আপনার ব্যাংকের তাহলে তাহলে পার্সোনাল কি তথ্য। আমাদের কি জি, জি, আমাদের কি বলেন। তাহলে বাংলাদেশের কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডের দরকার আছে? না, না, কোনো প্রয়োজন নেই, বাংলাদেশের কোনো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, কোনো কিছুর প্রয়োজন নাই। প্রয়োজন নেই। জি। না, না, আপনার ওই পেওনিয়ার দিয়ে হয়ে যাবে সমস্ত কিছু। আর আরেকটা বিষয় শুধু মাথায় রাখবেন, আপনি যখন এলএলসিটা করবেন, কখনো কাউকে আপনার এলএলসির নামও বলবেন না, আপনার ইআইএন নাম্বারও না, আপনার বিজনেস ইমেল বা আপনার ব্যাংক ইমেল, বিশেষ করে মানে আপনার যে পার্সোনাল ইমেল, ফোন নাম্বার, তারপর হচ্ছে আপনার কি ইআইএন নাম্বার, এলএলসি নেম, কখনোই কারোর কাছে শেয়ার করবেন না। বুঝতে পারছেন? এগুলো শেয়ার থেকে বা বলা থেকেও দূরে থাকবেন। হ্যাঁ, আপনার বিজনেস আছে, বিজনেস করতেছেন, এইটুকুই। ওই বন্ধুত্বের খাতিরে যদি কেউ বলে যে তোমার এলএলসিটা দেখাও, তোমার অ্যাকাউন্টে কোন নাম্বারটা বা তোমার ব্যাংক অ্যাকাউন্টের কোন নাম্বারটা, এগুলো কখনোই আপনারা শেয়ার করবেন না। সাপোজ ধরেন আপনার পেওনিয়ারের ইমেলটা আপনি কাউকে শেয়ার করছেন, আর সে যদি সে তার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে এমনিতেই ট্রাই করে $5 চার্জ মানে ট্রানজেকশন করার জন্য, আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দেবে। সেক্ষেত্রে এটা খুবই হাইড রাখবেন, কাউকে কখনো শেয়ার করবেন না। বুঝতে পারছেন? আর কোন নাম্বার দিয়ে অ্যামাজন অ্যাকাউন্ট খুলছেন বা কোনটাতে ওটিপি আসে, এগুলো শেয়ার করবেন না। আচ্ছা ভাই, আরেকটা কথা, একটু কথা জানার ছিল আমার। ব্যাংক অ্যাকাউন্ট শুধু কি পেওনারে হয় নাকি অন্য ওয়াইজ না, বা না, না, কিছু? আরো অন্যান্য তো হয়, আপনার প্রিয়পে আছে, মার্কারি আছে, রিলে আছে। মার্কারি রিলে ওইগুলো বাংলাদেশিদের অ্যাপ্রুভ হয় না এখন ইজিলি, আগে হয়ে যেত। তবে কিছু আছে, এক্সট্রা স্টেপ নিলে ওইগুলো হয়, সেক্ষেত্রে কস্টিংটা একটু বেশি দাঁড়ায়। আর পেওনিয়ার দিয়ে বা প্রিয়পে দিয়ে আমাদের সমস্ত বিজনেস পরিচালনা করতে পারবো আমরা। বুঝতে পারছেন? ওইটা নিয়ে কোনো ইস্যু নেই। জি, জি, বুঝতে পারছি। আচ্ছা, এই তো গেল আপনার এলএলসিতে কি কি থাকা প্রয়োজন, কি কি জানা প্রয়োজন, আর একটা হোলসেল বিজনেস সেটআপে কি কি থাকা লাগে, এইখানে দেয়া আছে। আচ্ছা, এবার চলুন যে আমরা কোথায় এলএলসিটা ফরমেশন করব, বা আমরা কিভাবে যাচাই করব যে আমাদের এলএলসিটা আসলে সে আমাকে করে দিছে কিনা, বা অথেন্টিক কিনা, বা আমার সাথে প্রতারিত করছে কিনা। চলুন আমি একটু গুগলে যাই। আচ্ছা, গুগল দেখতেছেন? বাসির ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি, জি, অ্যাকচুয়ালি একটা না, দুইটা প্রশ্ন এবং একটার সাথে একটা লিঙ্ক। জি, জি, বলুন। প্রশ্নটা হচ্ছে, যেমন ফর এক্সাম্পল আমি এলএলসি ফরমেশনের জন্য আমার লাগতে হচ্ছে আপনার ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, আর হচ্ছে আমার ফোন নাম্বার, না, আর না, না, ই কমার্স না, 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 ওয়েবসাইটের সাথে আমার ইমেইল এবং একটু বলি আপনার এলএলসি করতে ফোন নাম্বার, ই কমার্স ওয়েবসাইট এগুলোর প্রয়োজন নাই। আপনার ওইগুলো পরবর্তীতে। এলএলসি আচ্ছা, করতে শুধুমাত্র আপনার ইমেল আর পাসপোর্ট দরকার।
আচ্ছা, ইমেল আর পাসওয়ার্ড পরবর্তীতে যখন এলএলসি ওপেন হবে এবং আমি যখন সিম কার্ডটা নেব এবং ওয়েবসাইট ওপেন করব, ওগুলো সব এলএলসি সেট আপ দিয়ে হবে, রাইট? ইভেন নাকি আমার ফোন নাম্বারটাও? ফোন নাম্বারটা পার্সোনালি হয়ে যায়, ওইটা সমস্যা না। আচ্ছা, বাট বাট আপনার যে ওয়েবসাইট ওইগুলো তো এলএলসি সেট আপই হবে, রাইট? স্পেশালি অ্যাড্রেস এন্ড হ্যাঁ 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 হ্যাঁ, সব এলএলসি ইনফরমেশন ব্যবহার করা হবে। আর মূলত ওয়েবসাইট ওইভাবে আপনার হয় না। মূলত ওয়েবসাইট তো আপনার যে কেউ যে কোনো জায়গা থেকে বানিয়ে নিতে পারেন। ওইখানে জাস্ট আপনার যে ইনফরমেশনগুলো আপনার বিজনেসে, ওইখানে আপনার এলএলসি বেসড ইনফরমেশন দিতে হবে। মানে আপনার বিজনেস অ্যাড্রেসটা ধরেন টেক্সাসে, স্ট্রিট নাম্বার, স্যুট নাম্বার, আপনার মানে ফুল একটা অ্যাড্রেস দিলেন, আপনার ফোন নাম্বার, এই আর কি। ভাই এলএলসি খোলার সময় যে ইমেল দেওয়া লাগে তারপর আবার বিজনেস ইমেল দুইটা কি আলাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ওই এলএলসি খোলার সময় যে ইমেলটা দিতে হয় ওইটা আপনি জাস্ট রেজিস্টার্ড অ্যাড্রেসে লগ ইন করার জন্য, মানে আপনার রেজিস্টার্ড এজেন্টের যে পোর্টালটা হবে ওইখানে লগ ইন করার জন্য এবং আপনার তথ্যগুলো যেন সহজেই পেয়ে যান তার জন্য আপনার একটা প্রাইমারি ইমেল দিতে হবে। পরবর্তীতে আপনি আপনার বিজনেস ইমেলটা এখানে ইনপুট করে দিতে পারবেন, যদি মনে করেন যে আমি চেঞ্জ করে নিব, চেঞ্জ করে নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আপনি এলএলসি কোথা থেকে করবেন? হ্যাঁ, আচ্ছা, আমি প্রথমে আমার ওয়েবসাইটে একটু দেখাইতেছি। আপনারা আয়েশা একাডেমি বিডি ডট কম থেকেও করতে পারবেন। এখানে জাস্ট আয়েশা একাডেমি বিডি ডট কমে ক্লিক করে আওয়ার সার্ভিসে যাবেন। আওয়ার সার্ভিসে যাওয়ার পর আপনার এখানে প্যাকেজের বিভিন্ন প্রাইস আছে, ঠিক আছে? আপনার যেখানে এখানে টেক্সাসের টোটাল একটা প্যাকেজ $700, যা যা লাগে রেজিস্টার্ড এজেন্ট, মেল ফরওয়ার্ডিং, ইউনিক বিজনেস অ্যাড্রেস, তারপর আর্টিকেল অফ অর্গানাইজেশন, ইআইএন, রিসেল সার্টিফিকেট, ফোন নাম্বার, বিজনেস অ্যাকাউন্ট উইথ ক্রেডিট কার্ড, বিজনেস ইমেল, ই কমার্স ওয়েবসাইট, অ্যামাজন সেলার সেন্ট্রাল, ঠিক আছে? তার পাশাপাশি এক্সট্রা কিছু সাপোর্ট দেওয়া হয় আশা একাডেমি থেকে, যেমন আপনার প্রথম বই রিপোর্টটা করে দেওয়া হবে, আপনার প্রথম ট্যাক্স ফাইলিংটাও করে দেওয়া হবে। অবশ্য ট্যাক্স ফাইলিংটা আমি শিখিয়ে দেব, বই রিপোর্ট করাও শিখিয়ে দেব, আপনারা নিজে নিজে করতে পারবেন। তবে আমাদের থেকে যারা এলএলসিটা করে তাদেরকে এগুলো ফ্রিতে দিয়ে থাকি আর। আচ্ছা, এটা গেল। এখানে এসে আয়শা একাডেমি ডট বিডিতে এসে আপনি জাস্ট এখানে গেটে গুতে আপনার একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সরাসরি আমাদের যেই বিজনেস ফোন নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ, ওইখানে চলে যাবে, ঠিক আছে? ওইখানে আপনি ক্লিক করলে সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাবে। আপনি জাস্ট আপনার বিজনেস নেমটা দেবেন আর আপনার যে স্টেট দিয়ে করবেন ওই স্টেটটা বলে দিবেন, আর বাকি সমস্ত কাজ A to Z আপনার আমাদের টিম থেকে করে দেওয়া হবে আপনাকে। আচ্ছা, এটা তো গেল আমাদের টিম। দ্বিতীয়ত হচ্ছে আপনি কোন স্টেটে করবেন। ধরেন কেউ টেক্সাসে, বা আচ্ছা আপনারা কেউ একটা স্টেটের নাম বলেন, টেক্সাস, ফ্লোরিডা, ওয়েমিং। আচ্ছা আমি, ওই মনে হলো ভাই কম। আচ্ছা স্ক্রিন কি দেখা দিতেছে? না ভাই, এখন না স্ক্রিন অফ। ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি একটু গভর্নমেন্ট মানে রেজিস্টার্ড কিছু এজেন্ট দেখাইতেছি, যেগুলো থেকে আপনারা ইজিলি এবং সেফ ভাবে করতে পারবেন। তবে ওইখানে একটু খরচগুলো বেশি হয়, তারপরে ওইখান থেকেও আপনারা করতে পারবেন। ধরেন টেক্সাসের টেক্সাস রেজিস্টার্ড এজেন্ট, জাস্ট সিম্পলি লিখবেন টেক্সাস রেজিস্টার্ড এজেন্ট। হ্যাঁ, রেজিস্টার্ড, আচ্ছা এই যে দেখেন এখানে টেক্সাস রেজিস্টার্ড এজেন্ট ক্লিক করবেন সিম্পলি। এই যে দেখেন উপরে চলে আসছে টেক্সাস রেজিস্টার্ড এজেন্ট। হ্যাঁ, স্ক্রিন দেখতেছেন আপনারা? হ্যাঁ, জি। এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে ক্লিক করবেন টেক্সাস রেজিস্টার্ড এজেন্ট। এখানে ক্লিক করার পর আপনি প্রথমে তাদের থেকে তাদের সাথে একটা অ্যাকাউন্ট করে নেবেন। হ্যাঁ, একটা অ্যাকাউন্ট রেজিস্টার্ড করে নেবেন। কিভাবে রেজিস্টার্ড করবেন দাঁড়ান আমি দেখাইতেছি। Wait. আপনার আচ্ছা রেজিস্টার্ড করার আগে এই যে দেখেন আপনার, আপনি ধরেন এলএলসি ফরমেশন করবেন। হ্যাঁ, এলএলসি তে ক্লিক করবেন। হ্যাঁ, এলএলসি যেহেতু আমরা হোলসেল বিজনেস করবো অবশ্যই আমাদের এলএলসি করতে হবে। এদের ওয়েবসাইটে গিয়ে এলএলসি তে ক্লিক করব। এখানে ওদের একটা প্যাকেজ আছে। হ্যাঁ, এই যে দেখেন এলএলসি ফরমেশন সার্ভিস $135, মানে তাদের ফরমেশন সার্ভিসের জন্য $135 ও স্টেট ফি
মানে এলএলসি ফরমেশন করে দেবে ওনারা, পাশাপাশি স্টেট ফি নেবে। আর তার সাথে আপনাদের বেসিক কিছু জিনিস জেনে নিতে হবে যে তারা কি কি দিতেছে, হ্যাঁ। এই যে দেখেন এনারা এখানে কি কি দিতেছে। টেক্সাসের জন্য টেক্সাস স্টেট ফাইলিং ফি $310, এলএলসি ফরমেশন ফি $100, আর 1 ইয়ার রেজিস্টার্ড এজেন্ট সার্ভিস $35। ওনারা কিন্তু এখানে আপনার বিজনেস অ্যাড্রেসও অ্যাড করে নাই বা মেল ফরওয়ার্ডিং সাবস্ক্রিপশনও অ্যাড করে নাই, ঠিক আছে। আপনি করে নিতে পারবেন। আর এইখানে দেখেন আপনার নেম নেম ইউর এলএলসি আপনি চেক করতে পারবেন। আপনার যদি মনে করেন যে রেজিস্টার্ড এজেন্টে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবেন, এখানেও তাদের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আলোচনা করতে পারেন। আর আপনার ফাইলও ফরমেশন করতে পারেন, ইআইএন এর জন্য, বই রিপোর্টের জন্য, সমস্ত কিছুর জন্য, হ্যাঁ। আচ্ছা, এইখানে আমরা স্টার্ট ইউর এলএলসি তে ক্লিক করলাম, দেখি কি আসে। আচ্ছা, এই যে দেখেন এইখানে আপনার এলএলসি, এই যে দেখেন আপনার এলএলসি ফরমেশন করবেন আপনি নিজে নিজে, আমার কাছ থেকে না বা কোনো থার্ড পার্টির কাছ থেকে না, আপনি নিজে নিজে করবেন। এখানে আপনি সিম্পলি আপনার একটা বিজনেস নেম দিবেন। আহ একজন নাম বলেন ভাই, একটা বিজনেস নেম বলেন, সমস্যা নেই। জিম মিমসা। হ্যাঁ হ্যাঁ, শুনি নাই। জিম মিমসা। জিম, JIM হ্যাঁ MIM হ্যাঁ, SA। আচ্ছা, জিম মিম সা, আচ্ছা। এখানে আপনি জাস্ট জিম মিম সা লিখলেন, হ্যাঁ। তারপর বিজনেস এন্টিটি টাইপ, আমরা যেহেতু এলএলসি করব, ঠিক আছে, আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক, ওই ক্ষেত্রে আমাদের জন্য এলএলসি, কর্পোরেশন আমাদের জন্য না, যারা ইউএসএ তে থাকে তাদের জন্য, আর নন প্রফিট কর্পোরেশনও অন্যান্য লোকদের, আমাদের জন্য এলএলসি বিজনেস এন্টিটি টাইপটা আমরা এলএলসি ফরমেশন করব, ঠিক আছে, মানে সাবমিশন করব। তারপরে এখানে দেখেন আপনি কোনো লয়ার হায়ার করবেন কিনা, ঠিক আছে, কোনো অ্যাটর্নি হায়ার করবেন কিনা। যদি অ্যাটর্নি হায়ার করেন সেজন্য আলাদা একটা চার্জ আছে অ্যাটর্নি, ঠিক আছে। আর যদি অ্যাটর্নি হায়ার না করেন, ওই ক্ষেত্রে নো করে দেবেন। অ্যাটর্নি যদি নেন ভালো আর কি, আপনার বিজনেসে গাইডলাইন করবে, হেল্প করবে, তবে তাদের জন্য চার্জ হয়ে থাকে $200 থেকে আরও বেশি চার্জ হয়ে থাকে। এটা না করলেও সমস্যা নেই, ওরকম প্রয়োজন পড়ে না। এখানে আপনি লিখবেন বিজনেস পারপোজ, কিসের জন্য বিজনেস করবেন। এখানে আপনি জাস্ট সিম্পলি ই কমার্স লিখে দিবেন, হ্যাঁ। ই কমার্স লিখে দিবেন, ওরা বুঝে নেবে যে আপনি আসলে অ্যামাজনে বিজনেস করতে চান। ই কমার্স লিখে দিবেন। তারপর এই যে দেখেন এখানে কি বলছে, উই উইল ফাইল ইউর বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন, মানে এটা কে করবে ফাইলিং, ওনারা করবে না আপনি করবেন, এখানে মার্ক করে দিবেন ওনারা করবে, হ্যাঁ। তারপর এই যে দেখেন আওয়ার টেক্সাস অ্যাড্রেস, আপনার একটা বিজনেস অ্যাড্রেসটা লাগবে, ঠিক আছে। তার পাশাপাশি রেজিস্টার্ড এজেন্ট অ্যাড্রেসও লাগবে। এখানে আপনি কোন অ্যাড্রেসটা ব্যবহার করবেন, এই যে দেখেন আপনি যদি রেজিস্টার্ড এজেন্টের অ্যাড্রেস ব্যবহার করেন, ওই ক্ষেত্রে তাদের রেজিস্টার্ড এজেন্ট অ্যাড্রেসটা ক্লিক করবেন, ঠিক আছে। তারপর এই যে দেখেন মেন জিনিস আছেন, এটা ইম্পর্টেন্ট। এইখানে এইখানে দেখেন ফ্রি বিজনেস অ্যাড্রেস প্লাস 3 ডকুমেন্ট পার ইয়ার 0 এই যে এইটা ফ্রি বিজনেস অ্যাড্রেসে যাবে না। ফ্রি বিজনেস অ্যাড্রেস কোনটা, শেয়ার বেসিস। আবারও বলি, ফ্রি বিজনেস অ্যাড্রেস হচ্ছে শেয়ার বেসিস কোনটা, সরাসরি আপনাকে রেজিস্টার্ড এজেন্টের অ্যাড্রেস দিয়ে দেবে, আপনার জন্য ইউনিক অ্যাড্রেস দেবে না, ঠিক আছে। আর আপনি যদি ইউনিক অ্যাড্রেস নিতে চান আপনাকে অবশ্যই চার্জ দিতে হবে। এই যে দেখেন দ্বিতীয় নাম্বার, এটা আপনার ইউনিক বিজনেস অ্যাড্রেস, তৃতীয় নাম্বারও ইউনিক বিজনেস অ্যাড্রেস। এর দ্বিতীয় নাম্বার যেটা, এটাও আমাদের হলে যথেষ্ট, কারণ আমাদের বছরে 6টা কি 7টা মেল আসবে, তার বেশি আসবে না। ওই ক্ষেত্রে আমরা মানে মিডল ক্লাসটাই চয়েস করব, যেহেতু ফার্স্ট ক্লাসটা খুবই এক্সপেন্সিভ, আমাদের প্রয়োজন পড়ে না 25টা মেল। আপনার তখনই দরকার পড়বে যখন আপনার বিজনেসটা খুব বড় হবে। প্রাথমিক অবস্থায় আমরা মিডলটাই চয়েস করব, ইউনিক বিজনেস অ্যাড্রেস, মানে 10 ডকুমেন্ট পার ইয়ার, প্লাস 49, মানে প্রাইসটা হচ্ছে $49 এইখানে। আর এটার সাথে আপনার ওই মেল ফরওয়ার্ডিং এর যে সাবস্ক্রিপশনটা, বুঝতে পারছেন, ওইটা অন্তর্ভুক্ত, বুঝতে পারছেন, হ্যালো,
ভাই শুনতেছেন আপনারা? জি ভাই, বুঝতে বুঝছি বুঝতে বুঝছি পারছি। হ্যাঁ হ্যাঁ, জি ভাই, বুঝতে আপনি হ্যাঁ পারছি। হ্যাঁ কন্টিনিউ হ্যাঁ। করেন, সমস্যা নেই। আচ্ছা, আপনার এই ইউনিক বিজনেস অ্যাড্রেসের সাথে আপনার ওই স্যুট নাম্বারটাও অন্তর্ভুক্ত, মানে মেল ফরওয়ার্ডিং সাবস্ক্রিপশনটা। আপনারা ইউনিক স্যুট নাম্বারটাও, মানে বিজনেস অ্যাড্রেসটা আর হচ্ছে আপনার মেল ফরওয়ার্ডিং সাবস্ক্রিপশনটা একসাথে নিয়ে নিতে পারতেছেন এইখানে, হ্যাঁ। আর যদি আপনার পার্সোনাল ফিজিক্যাল যদি কোনো অ্যাড্রেস থাকে, বা ধরেন আপনার ইউএসএতে আপনার ফ্রেন্ড আছে, তার অ্যাড্রেসটাও আপনি ব্যবহার করতে পারবেন আপনার এলএলসিতে। ওই ক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। যদি আপনার ফিজিক্যাল অ্যাড্রেস থাকে, পরিচিত কোনো রিলেটিভ থাকে। গুলো ভালো, এবার এক কথা পারে। হ্যালো। এক, আম, দুই। ভাই পরিচিত আছে, হ্যাঁ। এখন ওই অ্যাড্রেস এখানে ইনপুট করলে কোনো প্রবলেম হবে কিনা? না না না, কোনো সমস্যা নেই, কেন সমস্যা হবে? মানে যে থাকে তার প্রবলেম হবে কিনা, মানে ও আবার স্টুডেন্ট ভিসায় আছে, তো এখন ওর আবার কোনো সমস্যা হবে কিনা এটা বললাম আর কি। না না, অ্যাড্রেস ব্যবহারে কোনো সমস্যা নেই। উনি যদি পার্মানেন্ট থাকে ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নেই। ওইটা কি যে ওনার যেই কি বলে অ্যাড্রেসটা আছে, ওইখানে গভর্নমেন্টের নোটিশগুলো যাবে যে আপনার নামে এই ফাইলটা আসছে বা একটা ডেলিভারি আছে বিজনেসে। ওইটা জাস্ট ওনাকে শেয়ার করে দেবে, বাস। এইটুকুই, আর কিছু না। তারপর ওইটা আপনাকে স্ক্যান করে দিয়ে দিল, বাস, শেষ। আচ্ছা, এখানে আপনার ইউনিক ভাই স্যুট এই যে এই অ্যাড্রেস নিলে ধরেন অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য অনেক সময় পোস্ট কোড পাঠায় অ্যাড্রেসে। আচ্ছা তো আচ্ছা, যদি এখানে আমার একটু, ওই অ্যাড্রেসে না না দেওয়ার ভাই, আপনাকে বলে রাখি, পোস্ট কোড কাদের পাঠায়। পোস্ট কোডটা হচ্ছে যাদের বিজনেস বাংলাদেশে অবস্থিত ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, যাদের হোলসেল, তাদের কোনো পোস্ট কোড আসে না। কারণ তাদের বিজনেসটা আমেরিকাতে রেজিস্টার্ড, যেটা অনলাইনে ভেরিফাই করা যায়। আর বাংলাদেশের বিজনেস অ্যাড্রেসটা যেহেতু আমেরিকানরা, মানে অ্যামাজন ভেরিফাই করতে পারে না, ওই ক্ষেত্রে তারা পোস্ট কোডের মাধ্যমে আপনার বিজনেস অ্যাড্রেসটা ভেরিফিকেশন করে। বুঝতে পারছেন? জি। তাহলে এখান আচ্ছা। থেকে কি ডকুমেন্ট গুলো আমরা পাবো? যেমন ওই যে ইয়ারলি যেমন ক্যান যেমন আমি আপনাকে বলি কি কি ডকুমেন্ট বা এই মেল ফরওয়ার্ডিং এর কাজটা কি। আপনার এলএলসিটা ফরমেশন করছেন, হ্যাঁ। আপনার রেজিস্টার্ড এজেন্ট হায়ার করতে হবে। রেজিস্টার্ড এজেন্ট হায়ার করার পর আপনি ইউনিক স্যুট নাম্বারটা আর ওই মেল ফরওয়ার্ডিং সাবস্ক্রিপশনটা একসাথে নিয়ে নিলেন, হ্যাঁ। নিয়ে নিলে আপনার এলএলসিটা আপনি ফরমেশন করছেন। ধরেন ওদের থেকে আপনি শুধু রেজিস্টার্ড এজেন্ট হায়ার করলেন, আর মেল ফরওয়ার্ডিং সার্ভিস ও বিজনেস অ্যাড্রেসটা নিলেন। এলএলসিটা আপনি নিজে নিজে ফাইল করলেন আর কি। ওই ক্ষেত্রে কি হবে, আপনার এলএলসিটা যদি অ্যাকসেপ্ট হয় আইআরএস থেকে, আপনার আর্টিকেল অফ অর্গানাইজেশন লেটারটা, মানে আপনার ফরমেশনটা যে কনফার্ম হয়েছে, ওই তথ্যটা আপনার রেজিস্টার্ড এজেন্টের কাছে পাঠিয়ে দেবে। তারা কি করবে, আপনার ওই আর্টিকেল অফ অর্গানাইজেশন লেটার আপনাকে স্ক্যান করে আপনার এই ওয়েব পোর্টালে আপনাকে দিয়ে দেবে। আপনি আপনার ওয়েব পোর্টাল থেকে আপনি ডাউনলোড করে রেখে দিবেন আপনার নিজের কাছে, বা আপনার বিজনেসের কাজে ব্যবহার করবেন। মূলত মেল ফরওয়ার্ডিংয়ের কাজটাই এইটা। বুঝতে পারছেন? আপনার জি এলএলসি বুঝতে পারছি। ফরমেশন থেকে শুরু করে আপনার ইআইএন, রিসেল সার্টিফিকেট, আর্টিকেল অফ অর্গানাইজেশন, বা কোনো ট্যাক্স আপডেট, বা গভর্নমেন্ট থেকেও যদি আইআরএস থেকে যদি কিছু থাকে, সমস্ত কিছু আপনার রেজিস্টার্ড এজেন্টে আসবে। আপনার রেজিস্টার্ড এজেন্ট আপনাকে ফরওয়ার্ডিং করে আপনার যেই ওয়েব পোর্টালটা থাকবে, মানে ওই রেজিস্টার্ড এজেন্টের সাথে এখানে দিয়ে দিবে। আপনি ওদের থেকে ডাউনলোড করে নেবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আরেকটা বিষয় যে দেখেন, আমাদের কি হয়ে গেল, এলএলসির নাম দিলাম বিজনেস এন্টাইটি ট্যাব এলএলসি। তারপর আপনার যদি কারোর লয়ারের প্রয়োজন পড়ে, ওই ক্ষেত্রে ইয়েস সিলেক্ট করবেন। ওই ক্ষেত্রে আপনার চার্জটা বেশি হবে। আচ্ছা, কত চার্জ করে একটু দেখে নিই। আচ্ছা, এখানে দেখেন আপনার $519। যদি আমরা লয়ার সিলেক্ট করি, এই ক্ষেত্রে তাদের একটা চার্জ আছে, দেখাইতেছে। না, এখানে প্রাইসটা দেয়া নাই। তার জন্য ওদের সাথে ডিসকাস করে নিতে হবে যে লয়ারের প্রাইসটা কত। লয়ারটার প্রয়োজন পড়ে না, হ্যাঁ। আমরা লয়ারে যাব না, লয়ারে গেলে অনেক টাকা চার্জ করে। আচ্ছা, আমরা কি কি সিলেক্ট করলাম, বিজনেস অ্যাড্রেস সিলেক্ট করলাম, তারপর মেল ফরওয়ার্ডিং, দুইটা একসাথেই চলে আসছে। আহ, টেক্সাসের যে ফিটা সেটা হচ্ছে আপনার $310। আর তারা যে আপনার হয়ে ফাইল করবে সেজন্য আরো $100। ঠিক আছে, তারা ফাইল করবে, টোটাল কস্ট $410। আর এখানে আরেকটা দেখেন,
আপনার বিজনেসটা কে ম্যানেজ করবে? আপনার কোনো ম্যানেজার আছে না আপনি নিজে করবেন? যদি আপনি নিজে করেন ওই ক্ষেত্রে মেম্বার ম্যানেজ হবে। ওই ক্ষেত্রে নাম দিবেন। নাম কি? ধরেন আহ, আপনার নাম কি? ধরেন ফয়সাল। হ্যাঁ, ফয়সাল হয়ে গেল। ফয়সাল লাস্ট নেম দিলেন, মানে বিজনেসের ওনার, যে এখানে বিজনেস ওনার নেম হবে, ঠিক আছে ভাই, বুঝতে পারছেন? হ্যালো? এ- এটা কি জি ভাই মানে ক্লিয়ার। আমি বিজনেস করলে আমার নাম হবে, এই তো? জি জি জি, মানে যার নামে এলএলসিটা করবেন তার নাম হবে এখানে। জি। আর এখানে দেখেন অ্যাড্রেস টু রেকর্ড উইথ দ্য স্টেট, এখানে কি হবে? এখানে আপনি আহ, ওইটাই দিয়ে দিবেন, আওয়ার রেজিস্টার্ড এজেন্ট অ্যাড্রেস। আওয়ার রেজিস্টার্ড এজেন্ট অ্যাড্রেসটা সিলেক্ট করে নেবেন। আর যদি কোনো মেম্বার থাকে ওই ক্ষেত্রে অ্যাড মেম্বার করে নেবেন, যেহেতু আমরা সিঙ্গেল পার্সন ওই ক্ষেত্রে মেম্বারের প্রয়োজন নাই। আর এখানে আপনার দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন, মানে ওনারা কার সাথে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? কার সাথে কন্ট্যাক্ট করবে আপনি আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনটা এখানে দিয়ে দিবেন। আর আপনার তাদের সাথে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে আপনি আপনার ইমেলটা দিয়ে দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ, পাসওয়ার্ড দেওয়ার পর আপনার সমস্ত কিছু অটোমেটিক এখানে চলে আসবে। সাবমিশন সবার শেষে আমি বলতেছি, সাবমিশনটা একটু চলেন। এই যে এখানে আরেকটা বিষয়, টেক্সাস বিজনেস প্রেজেন্স প্যাকেজ। চলুন দেখি প্যাকেজে কি কি আছে। এই যে দেখেন এখানে প্যাকেজে ডোমেন নেম, কাস্টমাইজেবল ওয়েবসাইট, এসএসএল, তারপর ইমেল অ্যাড্রেস, ভার্চুয়াল ফোন সার্ভিস, সমস্ত কিছু। হ্যাঁ, এগুলোর সার্ভিস ওদের ফি অনেক বেশি। হ্যাঁ, আহ, অনেক বেশি, ওইগুলো প্রয়োজন পড়ে না তাদের থেকে নেওয়া। আবার তাদের থেকে আপনি ট্রেডমার্কও নিতে পারেন, ঠিক আছে? আর ট্রেড নেমও নিতে পারেন, ডিবিএ, ওইগুলোর দরকার নাই। নিচে দেখেন আপনার ডিপোজিট মেথড, এই যে দেখেন এখানে চার্জটা দেখেন, যে বিজনেস ফরমেশন সার্ভিস $100, তাদের রেজিস্টার্ড এজেন্টের সার্ভিস 1 বছরের জন্য $35, স্টেট ফাইলিং ফি $310, অ্যানুয়াল ফ্রাঞ্চাইজিস ট্যাক্স তাদের থেকে নেওয়ার দরকার নাই, আপনি নিজেই করতে পারবেন, কারণ আপনাকে শিখিয়ে দেওয়া হবে। টেক্সাস বিজনেস প্রেজেন্স এটারও দরকার নেই। তারপর আপনার ইউনিক স্যুট নাম্বার আর মেল ফরওয়ার্ডিং $49, ঠিক আছে একসাথে। তারপর ডকুমেন্ট পার ইয়ার, এখানে দেখেন ইউনিক স্যুট নাম্বার প্লাস ডকুমেন্ট পার ইয়ার, এটা আমরা অলরেডি নিয়ে নিছি, এটা দরকার নাই। তারপর বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন বই রিপোর্ট, তারা এটার জন্য $25 চার্জ করে, এটা আমাদের নেওয়ার দরকার নেই। হ্যাঁ, এটা কোথায়? বই রিপোর্ট আপনি নিজেই ফাইল করতে পারবেন, ওদের থেকে নেওয়ার দরকার নেই। আচ্ছা, এটা মার্ক করে দিই, তাহলে আমাদের প্রাইসটা কত হলো? $494। দেখেন ওরা কি কি দিতেছে আমাকে, ওরা জাস্ট আমাদের দিতেছে রেজিস্টার্ড এজেন্ট, তারপর হচ্ছে এলএলসিটা ফরমেশন করে দিবে, ইউনিক বিজনেস অ্যাড্রেস দিবে, আর দিবে মেল ফরওয়ার্ডিং, আর কিছু দিতেছে না ভাই। দেখেন ওরা জাস্ট আপনাকে এলএলসি ফরমেশন করে দেবে, সাথে আপনার ইউনিক বিজনেস অ্যাড্রেস, মেল ফরওয়ার্ডিং, এই তিনটা জিনিসই থাকবে। রেজিস্টার্ড এজেন্ট, মেল ফরওয়ার্ডিং, ইউনিক বিজনেস অ্যাড্রেস, আর হচ্ছে আপনার এই এলএলসিটা ফরমেশন করে দেবে, তার জন্য তারা $49.4 চার্জ করতেছে। আপনি যদি নিজে নিজে করতে চান ওই ক্ষেত্রে আপনার চার্জটা অনেক বেশি পড়বে। অনেকে বলে যে নিজে নিজে করলে এত টাকা লাগে না, না ভাই, নিজে নিজে করলে টাকাটা অনেক বেশি লাগে, সেটা আমরা অনেকে বুঝতে পারি না। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, এই যে দেখেন ওয়েবসাইটে দেখেন, যদি তারা ফাইলিং করে আর কি, ঠিক আছে, তারা যদি ফাইলিং করে $410 লাগতেছে, আর যদি আপনি নিজে ফাইলিং করেন আপনার শুধুমাত্র $300 লাগবে। এটা টেক্সাসের প্রাইসটা বলতেছি, অন্যান্য স্টেটে আরো কম। আমি সবাইকে অনুরোধ করব, যদি কেউ ব্যক্তিগতভাবে পারেন বা আগে করছেন বা নিজের পরিচিত কেউ করে থাকছে, তাহলে একটু চেষ্টা করবেন। আর যদি কেউ না পারেন বা নিজের পরিচিত কেউ সাকসেসফুলি না করে, ওই ক্ষেত্রে নিজে নিজে করার চেষ্টা করবেন না। তাহলে আপনারটা রিজেকশন হওয়ার চান্স খুব বেশি থাকবে। আর যদি এরকম
এজেন্ট থেকে করান ওই ক্ষেত্রে সমস্যা নেই, 100% সেফভাবে করতে পারবেন, কিন্তু আপনার চার্জগুলো অনেক বেশি হবে। কারণ এখানে দেখেন যারা তারা শুধু জাস্ট আপনার এলএলসিটা ফরমেশন করে দিতেছে, আপনার ইআইএন, রিসেল সার্টিফিকেট, তারপর ই কমার্স ওয়েবসাইট, ব্যাংক অ্যাকাউন্ট, অন্য কোনো কিছু করে দিতেছে না। বুঝতে পারছেন? আরও এজেন্ট আছে, অন্যান্য এজেন্ট আছে, সেগুলো আপনারা খোঁজ নেবেন। খোঁজ নিলে দেখতে পারবেন। আর আমাকেও নক করতে পারেন, সমস্যা নেই। নিচে দেখেন সবার শেষে আপনার আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, নেক্সট নেম, কার্ড নাম্বার, সিকিউরিটি কোড, এক্সপায়ার ডেট, এগুলো দিবেন। দিয়ে আপনি জাস্ট এইখানে সাবমিট করে দিলে আপনার অর্ডার প্লেস হয়ে যাবে, তার আপনার এলএলসি ফাইল করে দেবে। আচ্ছা ভাই, এখানে কারো কোনো প্রশ্ন যদি থাকে বলুন, আমি মনে হয় একটু দ্রুত বলে ফেলছি। এক্ষেত্রে তো তাহলে আমার ক্রেডিট কার্ড লাগতেছে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টের, কারণ এদেরকে তো আমার এলএলসি ওপেন হওয়ার আগে আমাকে এগুলো করতে হবে, পেমেন্ট করতে এটা হবে। এটা লাগতেছে যদি আপনি নিজে করেন। আপনি নিজে যদি করেন, যদি আপনি কোনো সার্ভিস প্রোভাইডার থেকে করেন, যদি যেমন আমাদের থেকে করেন বা অন্য থার্ড পার্টি থেকে করেন, ওই ক্ষেত্রে আপনার কিছু লাগবে না, আপনি তাকে বাংলাদেশি টাকায় পে করে দিবেন, সে আপনার হয়ে সমস্ত কাজ করে দেবে। এটা আমি দেখাইছি, অনেকে আছে যে অনেকে বলে যে ভাই আমি নিজে নিজে করতে চাই, আমি কারো কাছে যাব না, যদি টাকা কিছু বেশি লাগে তাও আমি নিজে নিজে করব, এটা তাদের জন্য। তো এই যে বুঝতে আজকে যেটা দেখালেন এখানে তো রিস্ক নাই নাকি? এখানে 100% সেফ, কোনো রিস্ক নাই, আপনার টাকাও মার যাবে না, কোনো কিছু না। এই যে দেখেন টেক্সাস আছে, তারপর মাই ইউএসএ কর্পোরেশন আছে, আরো অনেক কিছু আছে। ওইগুলো দেখালে আপনার ক্লাসটা খুব লম্বা হয়ে যাবে, হ্যাঁ, সেজন্য আমরা এখানে স্কিপ করি। আচ্ছা, এখানে দেখেন, তারপর আপনার এই যে ভাই একটা আপনার প্রশ্ন ছিল। জি জি জি, বলেন। ভাই আমাদের বাংলাদেশে একটা নিয়ম আছে সম্ভবত, যে সেটা হলো কি, আপনি আপনার কার্ড থেকে বা ডুয়াল কারেন্সি কার্ড থেকে $300 উপর পে করতে পারবেন না, কোনো ট্রানজাকশন করতে পারবেন না। তার ধরেন যে আমি যদি এই ওয়েবসাইট থেকে আমার এলএলসি করাইতে যাই, তাহলে কিভাবে পেমেন্টটা করব? কারণ আমি তো $300 উপর করতে পারবো না পেমেন্ট। আচ্ছা, ওই ক্ষেত্রে কি হয় আমি আপনাকে বলি। ওই ক্ষেত্রে দেখা গেছে যারা ফরেনে থাকে আপনি তাদের কার্ডটাই ব্যবহার করবেন। যদি আপনার কোনো চাচাতো ভাই বা মামাতো ভাই বা কোনো ফ্রেন্ড যদি সৌদি আরব বা গালফ বা মিডল মানে ইউরোপে থাকে, তাদের কার্ডটা ব্যবহার করে আপনি পে করে দেবেন, কোনো ইস্যু নেই। এইখানে আপনার সব ধরনের কার্ড অ্যাকসেপ্ট হয়, মানে ভিসা বা মাস্টার কার্ড হলেই হলো, আপনি পে করে দিতে পারবেন। ডলার যে লাগবে তা না। বুঝতে পারছেন? এই যে দেখেন, ভিসা কার্ড অ্যাকসেপ্টেবল, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডিসকভার, এই 4 ধরনের কার্ড। ভিসা কার্ড যে কোনো দেশের হলেই হলো। তবে হ্যাঁ, অবশ্যই যেন ডুয়েল কারেন্সি হয় আর কি, মানে অ্যাকসেপ্টেবল হয়, ইন্টারন্যাশনাল পারচেস করার মতো ওই ধরনের কার্ড হতে হবে। ওই ক্ষেত্রে আপনার গালফের সমস্ত কার্ডগুলোই ডুয়েল কারেন্সি হয়, অ্যাকসেপ্ট করে নেয় ইজিলি। বুঝতে পারছেন? হ্যালো। হ্যাঁ ভাই, শুনতেছেন? শুনতেছি ভাই। আচ্ছা জি ভাই, একটা আমরা জিনিস, বুঝতে পারছি। এলএলসি এর মেয়াদ তো আজীবন ভাই, না? এটা তো কোনো রিনিউ টিনিউ এরকম কোনো সিস্টেম নাই। না 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 ভাই, আজীবন না, 1 বছরের জন্য জাস্ট। আপনি এক হ্যাঁ। বছরের মালিক। তারপর যদি রিনিউ না করেন আপনার এলএলসি এক্সপায়ার হয়ে যাবে, ডিএক্টিভ করে দেবে 1 বছরের জন্য। ও ও তার মানে 1 বছর পরে এরকম আবার এরকম $600-700 ইনভেস্ট করতে হবে? না 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 না, এক্ষেত্রে আমি আপনাকে বলে দেই, যদি টেক্সাসে আপনারা এলএলসি করেন সেই ক্ষেত্রে টেক্সাসের রিনিউ ফি সবচাইতে কম, মাত্র $135 আপনার টেক্সাসের রিনিউ হয়ে যাবে, ঠিক আছে? টেক্সাসে। আর অন্যান্য স্টেটে যেমন উইমিংয়ে $200 মতো লাগে, ফ্লোরিডাতে $250 মতো লাগে। অন্যান্য স্টেটে আপনার কম চার্জ, মানে সরি বেশি, টেক্সাসে সবচেয়ে কম। আরেকটা স্টেট হচ্ছে মিসৌরি। আপনারা টেক্সাস, উইমিং, ফ্লোরিডা, মিসৌরি, এই যে কোনো 4টা থেকে একটাতে করে নেবেন। তবে আমি ব্যক্তিগতভাবে বলবো, যদি কারো বাজেট ভালো থাকে টেক্সাসে করার চেষ্টা করবেন। আর যদি বাজেট কারো লো থাকে ওই ক্ষেত্রে মিসৌরি, উইমিং, ফ্লোরিডা যে কোনো একটা চয়েস করে নেবেন। এই 4টা স্টেটই আপনার ট্যাক্স ফ্রি, আপনি বিজনেস করতে পারবেন ইজিলি। বাশির ভাই, আমার জি একটা জি প্রশ্ন ছিল। বলেন। জি জি বলেন। আমরা তো এখন আমরা সবাই এখানে আপনার এলএলসি ফরমেশনের যে কস্টটা, এটা মোটামুটি সবাই রিসার্চ করা একটা মানে একটা মোটামুটি একটা বেসিক আইডিয়া সবারই আছে। হুম এখন হুম। আপনি কি কাইন্ডলি আমাদেরকে একটা ইয়ারলি ব্রেকডাউন দিবেন যে আমাদের টোটাল জাস্ট অ্যামাজন কস্ট ছাড়া শুধু এলএলসির ক্ষেত্রে আমাদের টোটাল ইয়ারলি মানে কস্ট কেমন আসতে পারে? ফর এক্সাম্পল আমাদের ই কমার্স ওয়েবসাইট রিনিউ, আমাদের ফোন
আহ, আমাদের সিম কার্ড রিনিউ, দেন আমাদের ক্রেডিট কার্ড রিনিউ, দেন হুম আমাদের হুম এলএলসি রিনিউ, দেন ট্যাক্স বেসড অন সেলস হাউ মেনি পার্সেন্টেজ। আপনি কি টোটাল আমাদেরকে একটা ব্রেকডাউন দিবেন যে শুধু এলএলসির ক্ষেত্রে আমাদের টোটাল কেমন কস্ট, বা আমরা মানে কতর জন্য ফোরকাস্টিং করতে পারি জাস্ট এলএলসির জন্য, অ্যামাজন কস্টটা ছাড়া, আচ্ছা অর আচ্ছা আমি ইনক্লুডিং অ্যামাজন কস্ট? আচ্ছা আচ্ছা আমি আপনাকে বলি, এটা ডিপেন্ড করে আপনার স্টেটের উপর। কোন স্টেটে আপনার এলএলসিটা আপনি ফরমেশন করছেন। আপনার প্রত্যেকটা স্টেটে তিনটা চার্জ মাস্ট। কি তিনটা চার্জ? আপনার রেজিস্টার্ড এজেন্টের ফি, এটা সব স্টেটে লাগবে। তারপর হচ্ছে আপনার মেল ফরওয়ার্ডিং এবং আপনার ইউনিক বিজনেস অ্যাড্রেস। এই তিনটা যে কোনো স্টেটে আপনি এলএলসি করেন, এই তিনটার জন্য আপনাকে পে করতে হবে। আর এই তিনটার ফি সাধারণত আপনার আহ, 150 থেকে মানে 135 থেকে $200 মধ্যে হয়ে থাকে, আমরা ধরে নিই $135। আর কিছু কিছু স্টেট আছে যে এলএলসি রিনিউ করতে টাকা লাগে না, $0। কোন স্টেট? টেক্সাস। টেক্সাসে এলএলসি রিনিউ করতে কোনো টাকা লাগে না, শুধু আপনার রেজিস্টার্ড এজেন্ট, মেল ফরওয়ার্ডিং আর হচ্ছে আপনার বিজনেস অ্যাড্রেসটা আপনি রিনিউ করে নিলেই হবে। আর টেক্সাসের এলএলসি আপনার রিনিউ করতে জাস্ট আপনি ফাইল করবেন, আপনার ওই ক্ষেত্রে কোনো পে করা লাগবে না, শুধু $0 টেক্সাসে। আর $0 আরেকটা স্টেট হচ্ছে মিসৌরি। ওই ক্ষেত্রেও আপনার এলএলসি রিনিউ করতে কোনো টাকা লাগে না, মানে ডলার লাগে না, জাস্ট আপনার ইউনিক বিজনেস অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার মেল ফরওয়ার্ডিং ও আপনার রেজিস্টার্ড এজেন্টের ফিটা দিতে হবে। ওই ক্ষেত্রেও আপনার 135 থেকে $150 এর মধ্যেই। আর অন্য যেই কস্টটা সেটা হচ্ছে অ্যামাজনের মান্থলি কস্ট, সবাই তো জানেনই $40। আর পেওনিয়ারে আপনার $30, ঠিক আছে? ধরেন $30 আর হচ্ছে 135, কত হইল? $165। আর আরেকটা জিনিস আপনার রিনিউ করতে হবে, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট আর হচ্ছে আপনার ওয়েব মেল মানে বিজনেস ইমেল। আপনার ওয়েবসাইট সাধারণত নর্মালি $100, $80 এরকমে হয়ে যায়, ধরে নেই আমরা $100। আপনার $100 আর হচ্ছে ওইখানে কত ডলার বললাম আমি? 165, 265। এটা আপনার টেক্সাস ও মিসৌরি স্টেটে যাদের। আর যদি উইমিংয়ে কারো হয়, ওই ক্ষেত্রে আপনার আরও $50 বেশি লাগবে। আর যদি আপনার ফ্লোরিডাতে হয়, ঠিক আছে, ফ্লোরিডাতে যদি হয় ওই ক্ষেত্রে আপনার আরও $150 বেশি লাগবে। কারণ উইমিংয়ে আপনার যদি রিনিউ করতে যান, আপনার $50 সামথিং, ঠিক আছে। আর যদি ফ্লোরিডাতে রিনিউ করতে যান এলএলসি, ওই ক্ষেত্রে আপনার $138। ওই চার্জগুলো দেয়া লাগে স্টেটে, মানে কিছু স্টেটে এলএলসি রিনিউ করতে টাকা লাগে না, আর কিছু স্টেটে এলএলসি রিনিউ করতে টাকা লাগে। তবে অ্যারাউন্ড আপনার 265 থেকে আপনার 400 সামথিং, মানে $430, ওইটা ডিপেন্ড করে স্টেটের উপর। আপনি যদি এটা হচ্ছে ইয়ারলিতে, ইয়ারলি কস্ট, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ারলি কস্টটা আপনি যদি টেক্সাসে, ওই ক্ষেত্রে আপনার সবচেয়ে কম রিনিউ খরচ হবে আপনার ওয়েবসাইট, ইমেল, রেজিস্টার্ড এজেন্ট, মেল ফরওয়ার্ডিং। টোটাল যে কস্টটা দাঁড়ায় কত? আপনার $100 আর হচ্ছে 135, মানে 235 টেক্সাসে কমপ্লিট আপনার ওয়েবসাইট, এমনকি বিজনেস ইমেল সহ। আর অন্য স্টেটে গেলে আরও বেশি চার্জ। টেক্সাস এবং মিসৌরি সবচাইতে লো মানে রিনিউর ক্ষেত্রে। তবে হ্যাঁ, এখানে টেক্সাসের আরও ফি আছে। আপনার যদি ইআইএন নিতে যান, টেক্সাস গভর্নমেন্ট থেকে আপনাকে আরও $500 ডিপোজিট করা লাগে। আর আপনার এলএলসি টোটাল একটা কস্ট চলে আসে $700। $1200 টেক্সাসে লাগতেছে। টেক্সাসে কিন্তু হিউজ পরিমাণ অ্যামাউন্ট লাগে স্টার্ট করতে, পরবর্তীতে লাগে না। আপনার অন্যান্য স্টেটের রিসেল সার্টিফিকেট নিতে গেলে আপনার কোনো পে করা লাগে না, ঠিক আছে? হ্যালো? ওই টেক্সাসের রিসেল সার্টিফিকেটটা কি অ্যাভেলেবল পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, নিতে পারেন, তবে ওই ক্ষেত্রে আপনার $500 সিউরিটি বন্ড দেওয়া লাগে। এক্ষেত্রে আমি যদি টেক্সাসে ইয়ে করি, অন্য স্টেটে আমি যদি শুধু ইয়ে করি, ওপেন করি, তাহলে সেটা কি পসিবল? জি জি। রিসেল সার্টিফিকেটটা অন্য স্টেটে ওপেন করব, অন্য স্টেটে ইয়ে করবো, সেটা কি পসিবল? হ্যাঁ হ্যাঁ, পসিবল, কোনো সমস্যা নেই। আপনার টেক্সাসে আপনি এলএলসি করে অন্য স্টেটে রিসেল সার্টিফিকেট নিয়ে সেল করতে পারবেন, ওই ক্ষেত্রে কোনো বাধা নেই, সেল করা যায়।
আপনি শুধু টেক্সাসে এলএলসি করে আরো অন্যান্য সকল স্টেটে আপনি রিসেল সার্টিফিকেট নিয়ে সবগুলো স্টেটে আপনি ট্যাক্স ফ্রি বিজনেস করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার এলএলসি একটা আরো 5টা 6টা আপনি নিতে পারবেন রিসেল সার্টিফিকেট, কোনো বাধা নেই।